আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে তোমাদের এসএসসির অধ্যায় ৮ ফিজিক্সের অধ্যায় ৮ আলোর প্রতিফলন এই চ্যাপ্টারটা নিয়ে আসছি তোমাদের জন্য। একদম এ টু জেড সম্পূর্ণ থিওরি, সৃজনশীল, অবজেক্টিভ সবই আমি এই ছোট্ট একটা ক্লাসের মধ্যে কভার করার ট্রাই করব। চলো আমরা আলোর প্রতিফলন বুঝি। তো অ্যাট ফার্স্ট আলো আলো বলতে আসলে আমরা কি বুঝি? যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে আলো কি, আমরা কিন্তু প্রায় সবাই বলে দিব আলো স্যার একটা শক্তি। কি? আলো একটা শক্তি। যেই শক্তিটা মূলত প্রবাহিত হয় বা ছড়ায় যায় তড়িৎ চুম্বক তরঙ্গ আকারে। যেমন আমরা অধ্যায় ৭-এ পড়ছিলাম তরঙ্গ, শব্দ তরঙ্গ, তাই না? শব্দ একটা শক্তি যেটা কিনা তোমার একটা জড় মাধ্যমের প্রয়োজন হয়, এটা একটা যান্ত্রিক তরঙ্গ আকারে ছড়ায় যায়। তাহলে আমরা এই চ্যাপ্টারে দেখবো আলো একটা শক্তি যেটা কিনা তাড়িৎ চুম্বক তরঙ্গ আকারে ছড়ায় যায়। তাড়িৎ চুম্বক তরঙ্গটা আসলে কি? এইটা মূলত এমন একটা তরঙ্গ যেটার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। একটা ইলেকট্রন যদি মনে করো কোনো একটা, ধরো আমার তো যে কোনো মেটালে তো ইলেকট্রন থাকতেই পারে। তো ধরো আমার একটা এরকম কোনো একটা মেটালে আমার একটা ফ্রি ইলেকট্রন আছে। এই ফ্রি ইলেকট্রনকে আমি যদি একটা কারেন্ট সোর্সের সাথে যুক্ত করে দেই, অল্টারনেটিং কারেন্ট, যেখানে আমার তড়িৎ প্রবাহটা দিকটা পরিবর্তন হচ্ছে, এতে করে যেটা হবে এই ইলেকট্রনটার ফ্লো একবার উপরের দিকে একবার নিচের দিকে, অর্থাৎ তার দিক পরিবর্তন হবে। এবং তখন দেখা যায় যে এই ইলেকট্রনের পাশে যদি আমি আরো একটা মেটাল আনি, সেই মেটালের মধ্যেও যদি একটা এরকম ফ্রি ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, তাহলে এইটা যদি প্রচন্ড হাই ভোল্টেজের আমার কারেন্ট হয়, তাহলে কিন্তু এই ইলেকট্রনের প্রভাবে এই ইলেকট্রনটাও তোমার দেখা গেছে যে আপ ডাউন করবে। আপ ডাউন অর্থাৎ আমার দেখা গেছে যে এই দুইটা মেটালের মধ্যে তো কোনো ধরনের স্পর্শ নাই। স্পর্শ ছাড়াই, কোনো ধরনের আমার মিডিয়াম ছাড়াই একটা আরেকটাকে প্রভাবিত করতে পারছে। তাহলে কিভাবে প্রভাবিত হয়েছে? আমরা তখন এটা বলি তড়িৎ চুম্বক তরঙ্গ আকারে দেখা গেছে যে শক্তিটা ওইখানে ছড়াই গেছে, যার ফলে ওই ইলেকট্রনও প্রভাবিত হয়েছে। তো আলো এরকম তড়িৎ চুম্বক তরঙ্গ আকারে ছড়ায় যায়। তো প্রকৃতিতে যত আলো আছে সব আলো কিন্তু আমরা দেখি না, আমরা কিছু নির্দিষ্ট কালারই দেখতে পাই। আমরা কিছু নির্দিষ্ট কালার এবং নির্দিষ্ট ওয়েভলেংথ তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে দেখতে পাই, যাকে আমরা বলি দৃশ্যমান আলো বা ভিজিবল রেজ। আর যেগুলো আমরা দেখতে পাই না, যেমন আমরা দেখতে পাই না কি এক্স রে, আমরা দেখতে পাই না কি ইউভি, আমরা দেখতে পাই না ইনফ্রারেড, আমরা দেখতে পাই না রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এইরকম অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্যের আলো আছে যেগুলো কিন্তু এক্সিস্ট করে, বাট আমরা এদেরকে দেখতে পাই না। আমরা অনেক সময় বিভিন্ন যন্ত্রের সাহায্যে এইগুলোর উপলব্ধি করতে পারি। তো এইখানে আমাদের মূলত এটাই বলা হইতেছে যে আমরা নর্মালি 380 থেকে 750 বা এক্স্যাক্টলি বলতে গেলে 780 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলোকে দেখতে পাই। আমরা বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এটার একটা চার্ট দেখতে পাচ্ছি। এদের প্রত্যেকটার আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য আছে। এই আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ কোনো একটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি মনে করো এতটুকু হয়, তার একটা কালার হবে। আর যদি এতটুকু হয় তাহলে তার আরেকটা কালার হবে। আবার যদি অনেক কম হয় তাহলে তার আরেকটা কালার বা আরেক লেভেলে আমি তাকে হয়তো বা পাবো। যেমন তোমার বেগুনির চেয়েও যদি ছোট হয়, বেগুনির কিন্তু তুমি ভিজিবল রেগুলার মধ্যে বেগুনি সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো, তার চেয়েও যদি ছোট হয় তাহলে তুমি পাবা কি অতি বেগুনি। আবার লাল সবচেয়ে বড়, লাল থেকেও যদি বড় হয়, লাল বা লোহিত, এইটা থেকেও যদি আরো বেশি বড় হয়, তখন আমরা কি পাবো? অবলোহিত, ইনফ্রারেড। তাহলে একদিকে বেগুনি থেকে কম কি ইউভি, আলট্রাভায়োলেট বা অতি বেগুনি, আর লাল থেকে আরো বড় হলো কি ইনফ্রারেড বা অবলোহিত। তাহলে এই ব্যাপারটাই আমরা বুঝতে পারতেছি। এখানে তাই লেখা আছে যে দৃশ্যমান আলো যেটা আমরা চোখে দেখতে পাইতেছি
মানুষের চোখে এটা দৃশ্যমান, 7টা রঙের সমন্বয়ে তৈরি, প্রিজমের মাধ্যমে এদেরকে বিভক্ত করা যায়। ওকে, সো এখন তাহলে আমরা আলোর প্রতিফলন নিয়ে একটু আমরা চিন্তা করি, আলোর প্রতিফলন কিভাবে আমরা বুঝব। তো আলো যখন আসার পর, ধরো যে কোনো দীপ্তিমান বস্তু, যে কোনো সোর্স থেকে আলো যখন আসে, আসার পর কোনো না কোনো তলে সে বাধা পেতেই পারে। যেমন তোমার রুমের দেয়ালে আলো বাধা পায়, তোমার এরকম একটা বোর্ডে কি আলো বাধা পাচ্ছে, তোমার বডিতে কি আলো বাধা পাচ্ছে। তো সব জায়গায় কিন্তু আলো এরকম বাধা পেতেই পারে। আলো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যখন যাবে, একটা মাধ্যমে যখন চলাচল করতেছে, তখন আরেকটা মাধ্যমে অনেক সময় কি করতে পারে, সে বাধা পেতে পারে, বাধা পেতে পারে। যদি বাধা পেয়ে আবার সেই মাধ্যমে ব্যাক করে, অর্থাৎ আমার গায়ে আলো পড়লো, পড়ার পরে আবার আগের জায়গায় ফিরে গেল, ওই দিক থেকে ফিরে গেল, তাহলে ওই ঘটনাকে আমরা বলি প্রতিফলন। দেখো সংজ্ঞাটায় কি বলা হচ্ছে, আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলতে চলতে, এক মাধ্যম দিয়ে চলতে চলতে যখন একটা অন্য কোনো মাধ্যমের তলে আপতিত হয়, তখন দুই মাধ্যমের বিভেদ তল হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। এইখানে আমি তাহলে তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আলোটা দেখা গেছে যে এইখান থেকে আলো পড়তেছে পড়তেছে পড়তেছে, এই আলোটা পড়ে এইখানে পড়ার পর, এইখানে পড়ার পর আলো দেখা গেছে আর এই দিকে আগাচ্ছে না, এই দিকে আর যায় নাই, সে আগের দিকে আবার কি ব্যাক করে গেছে, যে অঞ্চল থেকে সে আসতেছিল সেই অঞ্চলেই সে আবার ব্যাক করে চলে গেছে। তাহলে এই ধরনের ঘটনাকে আমরা কি বলবো, প্রতিফলন। তবে তুমি মনে রাখবা, প্রতিফলন ছাড়াও এখানে আরো দুইটা ঘটনা ঘটতে পারে। সেটা হচ্ছে তোমার এইখানে একটা, এইখানে আমি সেটা দেখতে পাচ্ছি, এই ঘটনাকে বলা হয় প্রতিসরণ, যেটা আমরা অ্যাকচুয়ালি নবম অধ্যায়ে পড়ব। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে এইখানে কিছু আলো শোষিত হয়ে যায়, তাকে আমরা বলি শোষণ। অর্থাৎ আলো কোনো মাধ্যমের তলে যখন পড়ে, তিনটা ঘটনা ঘটতে পারে, প্রতিফলন, প্রতিসরণ, শোষণ। এই তিনটা ঘটনার যে কোনো একটা, দুইটা বা তিনোটাই একই সাথে ঘটতে পারে। তাহলে মূলত একটা বস্তুকে আমরা কখন দেখতে পাই, একটা বস্তুকে আমরা তখনই দেখতে পাই যখন তার শরীর থেকে আলো আমাদের চোখে এসে পৌঁছাবে। ধরো তুমি এইটা কেন দেখতে পাচ্ছ, এই কলমটা, কারণ আমার রুমে যত লাইট আছে, লাইট থেকে আলো এই কলমের উপর পড়লো, পড়ার পর সেটা তোমার চোখে গেল, তখন কিন্তু তুমি এটাকে দেখতে পাবে। এখন তুমি এটাকে যেই অ্যাঙ্গেলে দেখতেছো, আমি যদি এটাকে সরাই ফেলি, তাহলে কিন্তু তোমার এখন সেই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। তোমার দেখার জন্য যে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে, বাট তুমি তাকে দেখতে পাচ্ছ, এবং অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার কারণে তুমি বুঝতে পারছো যে এই বস্তুটা সরে গেছে, আগের জায়গায় আর নাই। তো তাহলে প্রতিফলনের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো বস্তুকে দেখতে পাই। তাহলে ওই বস্তু যদি প্রতিফলন না করতো, আমরা কিন্তু তাকে দেখতে পাইতাম না। তাহলে বলা হচ্ছে প্রতিফলিত আলো আমাদের চোখে এসে বস্তুর ছবি তৈরি করে, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের চারপাশের জগৎ দেখতে পাই। এই হলো আমাদের প্রতিফলনের তাৎপর্য। যেই আলোটা প্রতিফলন করবে একটা বস্তু, আমরা তাকে সেই কালারই দেখতে পাবো, হ্যাঁ, সেই ধরনের দেখতে পাবো। অর্থাৎ একটা ধরো কাপড়ের টুকরা, সে লাল লাল বর্ণটাকে প্রতিফলন করতেছে, তখন আমরা তাকে কি দেখব, তখন আমরা কিন্তু তাকে লালই দেখব, অন্য কোনো কালার দেখব না। এই ব্যাপারটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে। তাহলে দেখো আমাদের এরপরে বলা হচ্ছে প্রতিফলন কিসের উপর নির্ভর করে। তোমাকে মনে রাখতে হবে, প্রতিফলন নির্ভর করে আপতন কোণের উপর, প্রতিফলন নির্ভর করে কোন ধরনের তলে সেটা পড়তেছে তার উপর। তোমার বইয়ের একদম ফ্রন্ট পেজ, তোমার বইয়ের একদম ফ্রন্ট পেজ যেটা কিন্তু একটু হার্ড, সেই ফ্রন্ট পেজ যেই রকম আলো প্রতিফলন করবে, ভেতরের পেজগুলো কিন্তু ওই রকম আলো প্রতিফলন করে না। আবার
তুমি যে কোনো কিছুকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে দেখলে যেরকম দেখতে পাও, অ্যাঙ্গেলটা যদি তুমি একটু চেঞ্জ করো তখন কিন্তু দেখার মাত্রাটা অনেক সময় খারাপ হয়, অনেক সময় ভালো হয়। অর্থাৎ আগের থেকে একটু ভালো বা খারাপভাবে আমি দেখতে পারি। অর্থাৎ আলোটা কিভাবে আমার চোখে আসতেছে বা এই বস্তুটার উপরে কিভাবে আলোটা আপতিত হয়েছে সেইটা একটা এখানে মাত্রা প্যারামিটার। আরেকটা প্যারামিটার হচ্ছে মাধ্যমের প্রকৃতি, কোন ধরনের মাধ্যমের উপর আলোটা পড়ছে। এটা কি বেঞ্চের উপর পড়ছে, এটা কি দেয়ালের উপর পড়ছে, এটা কি টিভির উপর পড়ছে, এটা কি তোমার বডিতে পড়ছে, কাগজে পড়ছে, কোন ধরনের তলে পড়তেছে সেটাও এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়। এই দুইটার উপর ভিত্তি করে মোটামুটি আমরা প্রতিফলনের হিসাবটা করতে পারি। সো এখানে আমরা দুইটা প্রশ্ন দেখতেছি। একটাতে বলতেছে নীল আলোতে গাছের পাতা সবুজ দেখায় কেন। একটু আগেই তোমাকে আমি বলছি, তোমাকে কিন্তু আমি এটা বলেইছিলাম যে দেখো, একটা বস্তুকে তুমি কখন কোন কালার দেখতে পাবা, যখন একটা বস্তু যেই কালার প্রতিফলন করবে তুমি তাকে সেই কালারে দেখতে পারবা। ধরো আমাদের একটা গাছের পাতা আছে, একটা গাছের পাতা তার কালারটা নর্মালি আমরা জানি সবুজ হয়, একটা গাছের পাতা সবুজ কালারের হয়। তো এই যদি একটা গাছের পাতা হয় তাহলে দেখো এইটার সূর্যের যে আলো বা সাদা আলো তার মধ্যে কিন্তু 7টা কালার আছে। তার মধ্যে যেমন বেগুনি কালার আছে, নীল কালার আছে, আসমানি কালার, সবুজ কালার, হলুদ কালার, লাল কালার, কমলা কালার, সবই তো আছে, তাই না? তো এই 7টা আলো বা সাদা আলো যখন পাতার উপর পড়ে, পাতাটা কি করতেছে, পাতাটা তখন বেগুনি, নীল, কমলা, লাল, হলুদ, আসমানি সবগুলোকে সে শোষণ করতেছে, অনলি সবুজকে সে প্রতিফলন করতেছে, যার ফলে আমি পাতাটাকে সবুজ দেখতেছি। এখন তুমি সাদা কালার আর ফালাইতেছো না, তুমি কি ফালাইছো, তুমি এখন কথার কথা তুমি এখন নীল কালার, তুমি এখন একটা নীল কালার এর উপর দিলাম। তো সে নীলরে কি করে, নীলরে তো সে শোষণ করে ফেলে। নীলরে যেহেতু সে শোষণ করে, শুধুমাত্র নীল কালারই তুমি, নীল রঙের আলো তুমি এর উপর ফালাইছো, সো তখন কিন্তু সে নীলটাকে শোষণ করে নিবে। তখন তুমি তাকে কি দেখবা, তখন কিন্তু তুমি তাকে একদম ব্ল্যাক দেখবা, কারণ সে এখন নীলটা সে শোষণ করে ফেলছে। সো সেটা এখন ব্ল্যাক হয়ে যাবে, সেটা এখন আমার আর সবুজ থাকবে না। অর্থাৎ একটা বস্তু যেই কালার প্রতিফলন করে, আমি যদি অন্য কোনো কালার তার উপর ফালাই সেটা তো সে শোষণ করে নিবে, সেটা সে প্রতিফলন করবে না, যার ফলে আমি তখন তাকে কি দেখবো, কালো দেখবো। এখানে আরো একটা কোশ্চেন আমাদের বলতেছে, সেটা হলো সিনেমার পর্দা অমসৃণ ও সাদা কেন। আচ্ছা, সাদার ব্যাপারটা আমরা একটু বলে দিই, অমসৃণের ব্যাপারটা একটু পরে বলতেছি। সাদার ব্যাপারটা হচ্ছে কারণ যাতে কালারগুলা সঠিক থাকে, আমি যাতে অ্যাকুরেট কালারটা পাই, ঠিকভাবে যাতে প্রতিফলনটা হয়। একটা প্রজেক্টরের লাইট তো আসলে পড়বে, সাদা একটা পর্দার উপর পড়লে কি হয়, অ্যাকুরেট কালারগুলো পাওয়া যায়, ঠিকভাবে প্রতিফলনটা পাওয়া যায়, সম্পূর্ণ প্রতিফলনটা পাওয়া যাইতে পারে, কারণ সাদা আলো সবগুলো আলোকে সমানভাবে প্রতিফলন করে। আর অমসৃণ হওয়ার কারণটা আমরা মূলত প্রতিফলনের প্রকারভেদের পরে বুঝতে পারবো। তো আমরা প্রতিফলনের প্রকারভেদগুলো দেখি। প্রতিফলন দুই প্রকার, এটা হচ্ছে মূলত আপতন কোণ, প্রতিফলন কোণ বা আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মির উপর ভিত্তি করে, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির উপর ভিত্তি করে প্রতিফলন দুই প্রকার। সেটা হচ্ছে একটা হলো নিয়মিত বা সুষম প্রতিফলন, আর একটা হচ্ছে আমাদের ব্যাপ্ত প্রতিফলন। নিয়মিত বা সুষম প্রতিফলন এবং ব্যাপ্ত প্রতিফলন। তো তুমি এখানে তোমাদের বইয়ের চিত্রতে দেখতে পাইতেছো যে এইখানে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এসে পড়ছে, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু সমান্তরাল, একটার সাথে একটা কি সমান্তরাল, সমান্তরাল। এইগুলো দেখো এখানে পড়ার পর, এখানে পড়ার পর যখন প্রতিফলিত হয়েছে তখন কিন্তু সমান্তরাল হয়েই প্রতিফলিত হয়েছে। আপতিত রশ্মি, একগুচ্ছ সমান্তরাল আপতিত রশ্মি আসছে, প্রতিফলিত হয়েছে সমান্তরাল ওয়েতে। তাহলে এই ধরনের প্রতিফলনকে আমরা বলি সুষম বা নিয়মিত প্রতিফলন। কিন্তু যদি এমন হয়, এই যে দেখো এরা তিনটা কিন্তু তোমার সমান্তরাল আলোক রশ্মি, এরা
সমান্তরাল হইলেও দেখা গেছে যে যে তলে পড়ছে তলটা এবড়ো খেবড়ো হওয়ার কারণে এরা প্রতিফলিত হয়েছে এক একজন এক এক দিকে, প্রতিফলিত হয়েছে এক একজন এক এক দিকে। এই কারণে আমরা এইটাকে বলি ব্যাপ্ত প্রতিফলন। তাহলে সুষম কোনটা? সুষম হচ্ছে যেইখানে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি এসে পড়ার পর সমান্তরালে তারা প্রতিফলিত হইল। ব্যাপ্ত কোনটা? একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি পড়ার পর উল্টা পাল্টা বিক্ষিপ্ত ভাবে তারা ছড়ায় পড়ছে, এটা হলো ব্যাপ্ত প্রতিফলন। আচ্ছা, যেমন কাগজের পৃষ্ঠ বা দেয়াল, এগুলা ব্যাপ্ত প্রতিফলন। আর সুষম প্রতিফলন কি? একটা আয়না। তাহলে আমরা যদি এইটা মোটামুটি বুঝতে পারি, তাহলে আমরা এবার আগের প্রশ্নটায় যাইতে পারি যে কেন সিনেমার পর্দা অমসৃণ। যাতে করে দেখো, অমসৃণ হলে সুবিধাটা কি হয়? অমসৃণ হলে সুবিধাটা হয় যেটাতে তোমার ব্যাপ্ত প্রতিফলন হবে। অর্থাৎ আমাকে তুমি তখন ধরো একটা সিনেমা হলে তো অনেক বড় জায়গা জুড়ে দর্শকটা থাকে, তখন আমাকে ওই কোণা থেকেও দেখতে পাবে, এই কোণা থেকে দেখতে পারবে, সামনাসামনি দেখতে পারবে, ওই কোণা থেকে দেখতে পারবে, সর্বদিকে ছড়ায় যাবে। কিন্তু নিয়মিত প্রতিফলনে অতটা ছড়ায় যায় না, একদিকে ফোকাস থাকে বেশি। তাইলে আমাদের অমসৃণ হওয়ার মূল কারণ হলো অমসৃণ পৃষ্ঠ ব্যাপ্ত বা বিক্ষিপ্ত প্রতিফলন ঘটায়, আলো সব দিকে ছড়িয়ে পড়ে, আর সব দর্শকরা তখন এটা ঠিক দেখতে পায়। এই কারণে আমরা সিনেমার পর্দা অমসৃণ রাখি এবং সাদা রাখি। ওকে, সো তাহলে আমাদের প্রতিফলনের কয়েকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা এখন আমরা জেনে নিব। খুবই ইম্পর্টেন্ট, আমাদের জানাই লাগবে, এবং এইটা পারলে দেখা গেছে যে আমরা অধ্যায়ের মূল বেসিকটা কিছুটা আইডিয়া করে নিতে পারবো। এখানে কি বলা হচ্ছে চলো আমরা একটু এটা ভালোভাবে খেয়াল করি, বুঝি। দেখো, নাম্বার 1, আলো তো কোনো না কোনো উৎস থেকে মাধ্যমের উপর পড়বে। আলো মাধ্যমের উপর পড়বে বা পতন ঘটবে, তাইলে তার যে পতন ঘটতেছে ওই রশ্মিটাকে আমরা বলবো পতিত রশ্মি বা আপতিত রশ্মি। যেই রশ্মির পতন ঘটতেছে তাকে আমরা বলতেছি কি? পতিত, মানে কি? আপতিত রশ্মি। তাহলে দেখো, এইটা যদি একটা কোনো মাধ্যম হয়, এই মাধ্যমের উপর যে রশ্মিটা পড়ছে তাকে আমরা বলতেছি কি? আপতিত রশ্মি। আচ্ছা, যদি এটা আপতিত রশ্মি হয়, আপতিত রশ্মি মাধ্যমের বিভেদ তলে যেই বিন্দুতে পড়ছে ওই বিন্দুটাকে আমরা একটু চিহ্নিত করব, ওইটাকে আমরা বলবো আপতন বিন্দু। আপতিত রশ্মি, আপতন বিন্দু। আপতন বিন্দুতে আমরা আঁকবো একটা অভিলম্ব। আপতন বিন্দুতে আমরা আঁকবো কি? একটা অভিলম্ব, মানে লম্ব আঁকবো, ওই লম্বর নাম হলো অভিলম্ব। আপতন বিন্দুতে বিভেদ তলের সাথে যে লম্বটা আঁকা হয় তাকে বলা হয় অভিলম্ব। আপতন বিন্দুতে বিভেদ তলের সাথে যে লম্বটা থাকবে সেটা অভিলম্ব। তাইলে এই যে আপতিত রশ্মি আর অভিলম্ব, এদের মধ্যে যেই কোণ তৈরি হয়েছে তাকে বলা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা আপতন কোণ। ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা আপতন কোণ। অন্যদিকে এই রশ্মিটা পড়ার পর কি হবে? এই রশ্মিটা পড়ার পর অবভিয়াসলি সে এই দিকে চলে যাবে। সে যে ওইদিকে চলে গেল, তখন এই রশ্মিটাকে আমরা বলি প্রতিফলিত রশ্মি। অবিলম্বের সাথে প্রতিফলিত রশ্মির যে কোণ তাকে বলা হয় প্রতিফলন কোণ। অবিলম্বের সাথে যেই কোণটা তৈরি করতেছে প্রতিফলিত রশ্মি তাকে আমরা বলতেছি প্রতিফলন কোণ, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আচ্ছা, তাহলে আমরা এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং রিফ্লেকশন অ্যাঙ্গেল দুইটা পাইলাম। এইখানে তুমি বুঝতেছো অবিলম্বের সাথে কোণটা হইতে হবে। আমি যদি তোমাকে বলে দিই এই কোণটার মান 60 ডিগ্রি, তাহলে আমার প্রতিফলন কোণ কত বা আপতন কোণ কত? এই বিভেদ তলের সাথে আপতিত রশ্মির কোণ আমার চিন্তা করার বিষয় না। আমার চিন্তা করার বিষয় হলো আপতিত রশ্মির সাথে অবিলম্বের কতটুকু কোণ, সেটা হলো আপতন কোণ। তাহলে এইখানে মূলত এই 6টা টপিক বলা আছে। আপতিত রশ্মি, যেটা আমার এই চিত্রে তোমরা দেখতে পাইতেছো এ ও, আপতন কোণ, অভিলম্ব, প্রতিফলিত রশ্মি, প্রতিফলন কোণ, আপতন বিন্দু, সবগুলো সম্বন্ধে তোমরা আইডিয়া তাহলে পাইছো।
যেই বিন্দুতে পড়ছে ওইটা আপতন বিন্দু। আপতন বিন্দুতে আমরা অভিলম্ব আঁকি কার সাথে? মাধ্যমের বিভেদ তলের সাথে। তাহলে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট টপিক সম্বন্ধে আইডিয়া পেয়ে গেলাম। এরপর আমাদের বলতেছে প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাকে 2 নম্বরে বলবে প্রতিফলনের সূত্র দুইটা লেখো, বা স্যাররা তোমাকে অনেক সময় ভাইবা ধরবে প্রতিফলনের সূত্রগুলো বলো। তাহলে প্রতিফলনের সূত্রটা কি বাবা? প্রতিফলনের সূত্রটা হচ্ছে এই যে যদি বিভেদ তল হয়, প্রথম সূত্র যেটা, যদি বিভেদ তল হয় একই তলের উপরে, এই একটা তলের উপরেই তোমার আপতিত রশ্মি, অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি থাকবে। এমন না যে জাস্ট এখানে একটা তল আছে, ধরো এটা একটা তল আছে, এই তলের উপরে এই দুইটা রশ্মি পড়ছে, বা একটা তল আছে, এরকম একটা তল আছে, এই জাস্ট এই দুটো রশ্মি পড়ছে, ওটা আরেকটা তলে। ধরো যে আমার কাছে একটা বক্স আছে, এই বক্সের এইদিকে আপতিত রশ্মি পড়ছে, এইদিকে প্রতিফলিত রশ্মি পড়ছে, এটা তো ভিন্ন ভিন্ন তল। এরকম ভিন্ন তলে না, একই তলের উপরেই সব থাকবে। আপতিত রশ্মি এই তলে থাকলে প্রতিফলিত রশ্মি এই তলে, অবিলম্ব এই তলে, এটা আরেক তলে যাবে না, এটা মূলত বলা হচ্ছে। আর সেকেন্ডলি বলা হচ্ছে আপতন কোণ আর প্রতিফলন কোণ এরা সমান। আপতন কোণ আর প্রতিফলন কোণ অলওয়েজ সমান। এবং এইটা বলার সাথে সাথে আমাদের মনে তখন একটা কোয়েশ্চেন আসে, সেটা হলো স্যার ব্যাপ্ত প্রতিফলন যখন দেখছি, ব্যাপ্ত প্রতিফলনের বেলায় কি স্যার ঘটনাটা একই? আসলে সেখানেও একই। কিভাবে? খেয়াল করো, আমাদের যখন ব্যাপ্ত প্রতিফলন হয়, যখন ব্যাপ্ত প্রতিফলন হয় সেটা কি একটা এবড়ো খেবড়ো একটা তলে হয়। তো এই তলে ধরো এইটা একটা আপতিত রশ্মি আর এইটা একটা আপতিত রশ্মি পড়ছে সমান্তরাল, কিন্তু তারা এক একজন এক এক দিকে যাবে, এক একজন যাবে কি এক এক দিকে, প্রতিফলিত হওয়ার পর এক একজন যাবে এক এক দিকে। তো তাইলে এইখানে আপতন কোণ আর প্রতিফলন কোণ কি সমান? অ্যান্সার হলো হ্যাঁ সমান। কিভাবে দেখো, তোমার যখন তল এইটা, আপতন বিন্দু এইটা, তো তখন লম্ব কিন্তু তোমার হবে এরকম, লম্বটা হবে তোমার এরকম। সো এই আপতন কোণ আর প্রতিফলন কোণ তোমার এখানে সমান। আবার দেখো এইটা যখন তোমার তল, তখন কিন্তু তোমার লম্বটা এইদিকে গেছে, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। তোমার যদি এইটা তল হয়, ধরো এইভাবে আমার একটা আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি হয়েছে, এইটা তলে কিন্তু আমার লম্ব এরকম হবে, আপতন কোণ প্রতিফলন কোণ সমান। অর্থাৎ তুমি নর্মাল তল পাও বা উল্টাপাল্টা এরকম এবড়ো খেবড়ো তল পাও, সুষম প্রতিফলন হোক বা ব্যাপ্ত প্রতিফলন হোক, তোমার আপতন কোণ আর প্রতিফলন কোণ অলওয়েজ সমান থাকবে। আশা করি ব্যাপারটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এরপর আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে দর্পণ। দর্পণ কি? দর্পণটা কিন্তু আমাদের অধ্যায়ের মূল বিষয়বস্তু, এই অধ্যায়ে যা আছে সব দর্পণ নিয়ে আছে, তাই না? তো দর্পণ হচ্ছে এমন একটা মসৃণ পৃষ্ঠ যা আলোর প্রতিফলন ঘটাবে, তুমি স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাবা, সেটা হচ্ছে তোমার দর্পণ। আচ্ছা, তো দর্পণ কয় প্রকার? দর্পণ মূলত 2 প্রকার, সমতল আর গলীয়। তবে আগে একটু দর্পণ নিয়ে বুঝি, আসলে একটা দর্পণে কি থাকে। একটা দর্পণ, আধুনিক একটা দর্পণ সাধারণত কাঁচ দিয়ে তৈরি হয় এবং একটা পৃষ্ঠকে প্রতিফলক পৃষ্ঠ হিসেবে আমরা তৈরি করি। প্রতিফলক পদার্থের পাতলা স্তর দিয়ে আমরা প্রলেপ দেই। তাহলে আমরা বুঝতে পারতেছি দর্পণের ভিতরে আমার মূলত কাঁচ থাকতে হবে, কাঁচ থাকবে, বেশিরভাগ দর্পণই তোমার কাঁচ দিয়ে তৈরি। সেখানে থাকবে প্রতিফলক স্তর এবং সুরক্ষামূলক লেয়ার থাকতে পারে সেখানে, এই ব্যাপারটা। যেটা তোমার কি বলে প্রতিফলক স্তর, এটা কি? ধরো একটা নর্মাল কাঁচ, একদম নর্মাল একটা কাঁচ, ওই কাঁচের ভিতরে তুমি সব দেখতে পাচ্ছ, এই পাশ ওপাশ সব দেখতে পাচ্ছ, ওটা কিন্তু দর্পণ না। যখন ওই কাঁচের একটা পাশকে তুমি একদম ঘষা মারবা, ধরো সিলভার দিয়ে বা অ্যালুমিনিয়ামের পাতলা একটা দ্রবণ দিয়ে, তখন কি হবে? তখন কিন্তু আলোটা কাঁচকে ভেদ করে আর যাইতে পারবে না, প্রতিসরণ কম ঘটবে, তখন মূলত প্রতিফলনটাই ঘটবে আর প্রতিসরণ হবে না। আলো এক এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়াটাই মূলত প্রতিসরণ হিসেবে আমরা চিন্তা করতে পারি। তো আলো যখন আমার ব্যাক করে চলে আসবে, তখন আমরা এটা কি বলতেছি? প্রতিফলন বলতেছি। তো এর জন্য আমার একটা কাঁচের একটা পাশকে আমি কি করব? সিলভারিং করে দিব, এটাকে বলা হয় পাড়া লাগানো, পাড়া। তো এখানে তাই বলা হইতেছে
যে আমরা কাচের ভিত্তি দিব, একটা প্রতিফলক স্তর দিব, সুরক্ষামূলক স্তর দিব। আর এটা মূলত তোমার তৈরি হয়েছিল একদম প্রথমে আদিবাসী যারা ছিল আমাদের আদিম মানুষরা, তারা মূলত পাথর বা এই জাতীয় খুব মসৃণ কোনো একটা পৃষ্ঠে নিজেদেরকে দেখতে পাইতো, বা ইভেন পানিও কিন্তু দর্পণ হিসেবে কাজ করতে পারে, একদম নর্মাল থেমে থাকা পানি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা ওই যে বাহুবলী ছবি দেখছিলাম, মনে আছে বাহুবলী 1, ওই ছবিতে এরকম কিন্তু পানিতে এরকম কিন্তু দর্পণের মতো কাজ করছিল পানি। যারা ছবি দেখছো আশা করি বুঝছো কাহিনীটা। তো এইখানে তুমি দেখবা বলা হচ্ছে প্রায় 6000 অব্দ আগে, খ্রিস্টপূর্ব 6000 অব্দে, খ্রিস্টপূর্ব 6000 অব্দে আধুনিক তুরস্কে পালিশ করা অবসিডিয়ান ব্যবহার করা হতো। অবসিডিয়ান মূলত একটা পাথর, আগ্নেয় পাথর, তো সেটা ব্যবহার করা হইতো। এরপরে আধুনিক কালে অনেক ধরনের দর্পণ ব্যবহার করা হয়, সেখানে পারদের মিশ্রণ দেওয়া হইতে পারে, সিলভার টিলভার সবই দেওয়া হয়, বুঝছো? এটা হলো আধুনিক। তো এরপর আমাদের মূলত পড়তে হবে দর্পণের প্রকারভেদ। দর্পণ কয় প্রকার, খুব ইম্পর্টেন্ট। দর্পণ মূলত দুই প্রকার। দর্পণ মূলত দুই প্রকার। সেটা কি কি? দর্পণ একটা হলো তোমার সমতল দর্পণ, সমতল দর্পণ, আরেকটা হচ্ছে তোমার গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ আবার দুই প্রকার, একটা হচ্ছে তোমার অবতল, আরেকটা হলো তোমার উত্তল। সো আমরা পাইলাম সমতল, অবতল, উত্তল, এই তিন প্রকার আছে আমাদের দর্পণ মোট মিলায়া। এর মধ্যে সমতল দর্পণটা হচ্ছে কি, তোমরা নর্মালি এটাকে চিনো, জানো, তোমাদের ড্রেসিং টেবিল বা তোমাদের যে কোনো আয়নায় যে আমরা নিজেদেরকে দেখি সাধারণত, ওই আয়নাগুলাই হচ্ছে সমতল দর্পণ, যেটার তলটা কি একদম সমান। কিন্তু ওই তলটা যদি এমন হয় কোনো একটা গোলকের তল, যেমন ধরো একটা চামচ আছে না, চামচ কিরকম বাঁকা না, চামচটা যেরকম বাঁকা, সেরকম বাঁকা যদি হয়, এরকম কোন একটা গোলকের অংশ, ধরো এটা একটা গোলক ছিল, আমি এই গোলকের ধরো আমি একটা পাশ আমি মুছে দিছি, একটা পাশ আমি মুছে দিছি, একটা পাশ আমি মুছে দিছি, তখন এইটা একটা গোলীয় দর্পণ হিসেবে কাজ করবে। সেখানে তুমি যে কোনো এক পাশে তুমি পাড়া লাগাইতে পারবা। তুমি যদি বাইরের পাশে পাড়া লাগাই দাও, তাহলে ভিতরে সব প্রতিফলন ঘটবে, ভিতর বা অব অংশে, তাই এইটাকে বলা হয় অবতল দর্পণ। একইভাবে তুমি যে কোনো একটা গোলক নিলা, যে কোনো একটা গোলক নিলা, নিয়ে ওইটার একটা অংশ নিয়ে তুমি যদি বাইরের অংশে, তুমি যদি বাইরের অংশ দিয়ে প্রতিফলন ঘটাও, ভিতরের অংশ যদি তুমি পাড়া লাগাই দাও, ভিতরের অংশটা তুমি যদি পাড়া লাগাই দাও, তাহলে বাইরের অংশে সব প্রতিফলন ঘটবে, বাইরের অংশে সব প্রতিফলন ঘটবে। এইটাকে আমরা বলবো উত্তল দর্পণ, উপরের অংশ বা বাইরের অংশে সব প্রতিফলন ঘটতেছে, উত্তল দর্পণ। এই হলো আমার সমতল, অবতল, উত্তল, মোস্ট ইম্পর্টেন্ট থ্রি থিংস ইন দিস চ্যাপ্টার। হ্যাঁ, সো এরপরে আমরা যদি দর্পণগুলো বুঝতে পারি, সমতল দর্পণ নিয়ে কথা আছে, অবতল দর্পণ নিয়ে কথা আছে, উত্তল দর্পণ নিয়ে কথা আছে। তবে তার আগে আমরা একটু বিম্ব সম্বন্ধে একটু আইডিয়া নেই, তাইলে আমরা এই সমতল, অবতল, উত্তল সবগুলাতে আমরা বুঝতে পারবো। তো আমরা একটু বিম্বটা একটু বুঝি, চলো বিম্ব, প্রতিবিম্বটা আমরা একটু বুঝি। তো প্রতিবিম্ব, প্রতিবিম্ব জিনিসটা কি? আমাদের এই চ্যাপ্টারে আসলে বিভিন্ন পরীক্ষায় প্রশ্নই আসবে প্রতিবিম্ব নিয়ে, প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বটা আঁকো, এরকম বিভিন্ন কিছু বলবে। সো প্রতিবিম্ব কি? যদি ধরো আমার এইটা একটা দর্পণ হয়, অবতল দর্পণ, এই দর্পণে যে কোনো একটা বস্তু থেকে, এটা যে কোনো একটা বস্তু, এই বস্তু থেকে একটা আলোক রশ্মি পড়লো, পড়ার পর সে ধরো এরকম করে চলে আসলো, হ্যাঁ, এইভাবে সে প্রতিফলিত হইল। আরেকটা আলোক রশ্মি, যে কোনো আরেকটা আলোক রশ্মি ধরো যে পড়লো, পড়ার পর সে এইভাবে চলে আসলো। তাহলে দেখো তো তারা দুইজনে মিলছে কোথায়?
এই জায়গায় না, তারা দুজনে মিলছে কোথায়? এই জায়গায়। তুমি বিষয়টা বুঝো, এটা ছিল আপতিত রশ্মি, এটা ছিল প্রতিফলিত রশ্মি, আবার এইটা ছিল আপতিত রশ্মি, এটা ছিল প্রতিফলিত রশ্মি। সো প্রতিফলিত দুইটা রশ্মি, এই দুইটা প্রতিফলিত রশ্মি এইখানে মিলছে না, যেই বিন্দুতে মিলে আমরা বলি সেই বিন্দুতে ওই বস্তুটার বিম্ব গঠিত হয়েছে বা ইমেজ গঠিত হয়েছে। অর্থাৎ তুমি যে আয়নাতে তোমাকে দেখতেছো, তুমি যা দেখো ওইটা হচ্ছে তোমার ইমেজ বা প্রতিবিম্ব। কিভাবে তৈরি হচ্ছে? আলোক রশ্মি প্রতিফলন হওয়ার পর যদি কোনো জায়গায় মিলে বা মিলতেছে বলে মনে হয়, ওইখান থেকে আসতেছে বলে মনে হয়, তাকে আমরা বিম্ব বলতে পারি। আমি আবার বলি, দেখো এখানে বলা হচ্ছে প্রতিবিম্ব হচ্ছে দর্পণ বা লেন্স। লেন্স আমাদের 9 অধ্যায় আছে, সে এর মাধ্যমে কোনো বস্তুর প্রতিরূপ বা অনুরূপ তৈরি হওয়া। দর্পণ বা লেন্সের মাধ্যমে কোনো বস্তুর প্রতিরূপ বা অনুরূপ তৈরি হওয়া। সেটা কিভাবে হয়? যখন কোনো বস্তু থেকে আলোক রশ্মি নির্গত হয় তখন সেটা দর্পণে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মিগুলা একটি বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয়। এরা একটা বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয়। তুমি এই চিত্রটা খেয়াল করো, এই চিত্রতে এইখানে তুমি দেখো পি থেকে একটা আলোক রশ্মি এই আসলো, আরেকটা আলোক রশ্মি এই আসলো। এই দুটো আলোক রশ্মি এখানে দূরের দিকে চলে যাচ্ছে, এরা জীবনেও মিলিত হবে না। কিন্তু এদেরকে যদি তুমি পিছনের দিকে বাড়ায় দাও তাহলে তারা কিন্তু এইখানে মিলিত হয়েছে। তার মানে কি মনে হচ্ছে? এই দুটো প্রতিফলিত আলোক রশ্মি এইখান থেকে আসতেছে বলে মনে হচ্ছে। তাহলে এই কিউ কিন্তু একটা বিম্ব। কার বিম্ব? পি এর বিম্ব। এবং যেহেতু এটা অরিজিনালি মিলিত হয় নাই, আমরা এটাকে পিছনের দিকে বর্ধিত করে ধরে নিছি যে এখান থেকে আসতেছে, তাই এই বিম্বটাকে বলা হয় অবাস্তব বিম্ব। অবাস্তব বিম্ব। আর যেটা অ্যাকচুয়ালি মিলিত হয়, দুইটা প্রতিফলিত রশ্মি অরিজিনালি মিলিত হয়েছে, তাকে আমরা কি বলি? বাস্তব বিম্ব। তাহলে এইখান থেকে তুমি বিম্ব কয় প্রকার সেই ব্যাপারটাও তুমি বুঝতে পারছো। বিম্ব 2 প্রকার, রিয়েল এবং ভার্চুয়াল, বাস্তব এবং অবাস্তব। তো সেই বিষয়টা আমরা একটু বুঝি। তাহলে তুমি আরেকবার আমি সংক্ষেপে বুঝাই বলে দেই। আপতিত হওয়ার পর রশ্মিগুলো প্রতিফলিত হবে, প্রতিফলিত হওয়ার পর তারা যেখানে মিলছে সেটা বিম্ব, অথবা যদি নাও মিলে, যদি দূরে দূরে যেতে থাকে তাহলে পিছনের দিকে বাড়াই দিলে যেখানে মিলবে সেটাও তাদের বিম্ব, সেটা অবাস্তব। সো আমাদের প্রতিবিম্বের প্রকারভেদ দুইটা, বাস্তব, অবাস্তব। তাহলে বাস্তব বিম্ব কি বলা হইতেছে? দেখো, প্রতিফলিত বা প্রতিসৃত আলোক রশ্মিগুলো, প্রতিসৃত বলতে প্রতিসরিত আর কি, এটা আমাদের 9ম অধ্যায়। তো আমরা আপাতত প্রতিফলিতই বুঝি। প্রতিফলিত রশ্মিগুলো প্রকৃতপক্ষে যখন মিলিত হয় তখন তাদেরকে আমরা বাস্তব প্রতিবিম্ব বলি। বাস্তব প্রতিবিম্ব বলি। বাস্তব প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলা তোমাকে একদম মুখস্থ রাখতে হবে, খুব ভালোভাবে বুঝে মুখস্থ রাখতে হবে। সেটা হলো, বাস্তব প্রতিবিম্বকে তুমি পর্দায় ফেলাইতে পারবা। অর্থাৎ এইখানে তুমি যদি একটা মোমবাতি রাখো, দুঃখিত মোমবাতিটা সুন্দর হয় নাই, আরেকটা মোমবাতি আঁকি। ধরো তুমি এইখানে একটা মোমবাতি রাখছো, এই মোমবাতির আলো ছড়াই গেছে। তো এখন এই মোমবাতির সামনে যদি তুমি একটা দর্পণ রাখো, তখন দেখা যায় যে এই পাশে যদি আমি একটা পর্দা রাখি, যে কোনো একটা কাগজ বা একটা কাপড় এই জাতীয় রাখি, তখন এই দর্পণে প্রতিফলিত হয়ে আলো এই পর্দায় তৈরি হবে এবং উল্টা হয়ে সেটা তৈরি হচ্ছে। তখন আমরা এটার কি বলি? উল্টা এবং বাস্তব প্রতিবিম্ব বলি, বাস্তব এবং উল্টো। অর্থাৎ এটা আমি পর্দায় ফেলাইতে পারতেছি। সব প্রতিবিম্ব কিন্তু তুমি পর্দায় ফেলাইতে পারবা না। তুমি সারাদিন ট্রাই করলেও তোমার নিজের প্রতিবিম্ব আরেকটা কাপড়ের উপর ফেলাইতে পারবা না। আয়না তোমার সামনে পিছনে কাপড় রাখছো, করবে না, কারণ সেটা কি? অবাস্তব। সো আমাদের এখানে বলা হচ্ছে এইটা পর্দায় ফেলানো যাবে, সব সময় উল্টো হয়। মনে রাখবা, বাস্তব হলেই উল্টো, বাস্তব হলে কি? উল্টো। একদম ভালো মতো মুখস্থ রাখবা। দর্পণের সামনে তৈরি হবে, এই যে দর্পণ এখানে সামনে তৈরি হয়েছে, দর্পণের সামনে তৈরি হয়েছে। আলোক রশ্মি প্রকৃতপক্ষে মিলিত হয় এবং এটা
বস্তুর চেয়ে বড় হইতে পারে, ছোট হইতে পারে, সমানও হইতে পারে। সবগুলা ঘটনাই আসলে এটা ঘটতে পারে। এবং তার সাথে আমরা এটাও মনে রাখবো, বাস্তব প্রতিবিম্ব মূলত অবতল দর্পণেই তৈরি হবে। তাই বলে আবার অবতল দর্পণের সব পজিশনে না, নির্দিষ্ট একটা জায়গায়। অবতল দর্পণে বস্তু যখন ফোকাসের বাইরে থাকবে, ফোকাসের ভিতরে যদি ঢুকা যায় তখন কিন্তু এটা আবার অবাস্তব হয়ে যাবে। বাস্তব হইতে হইলে অবতল দর্পণ হবে এবং বস্তু থাকতে হবে অবতল দর্পণের ফোকাসের বাইরে। ফোকাস কি, আমরা এর ব্যাপারে একটু পরে আসতেছি। আচ্ছা, আর উত্তর লেন্সে হইতে পারে, তো লেন্স নিয়ে যেহেতু আমাদের পড়া নাই, আমরা দর্পণ নিয়ে হিসাব করি। অবাস্তব প্রতিবিম্ব। অবাস্তব প্রতিবিম্ব হচ্ছে যেটা অ্যাকচুয়ালি মিলিত হয় না, মিলিত হচ্ছে বলে মনে হয়, সেটা হচ্ছে আমাদের অবাস্তব প্রতিবিম্ব। তো অবাস্তব প্রতিবিম্বে আমরা কি বলি দেখো, এইটা পর্দায় ধরা যাবে না, সবসময় সোজা হবে, দর্পণের পিছনে তৈরি হবে। ধরো আমার এরকম একটা দর্পণ আছে, উত্তল দর্পণ, সেখানে এখানে কোন একটা বস্তু আছে, এই বস্তু থেকে কিন্তু সব দিকে আলো কিন্তু ছড়াবে, আলো কিন্তু চতুর্দিকে ছড়ায় যায়, চতুর্দিকে ছড়ায় যায়। তো আমি ধরলাম একটা আলোক রশ্মি এই বরাবর গেল, এই বরাবর যাওয়ার পর সে প্রতিফলিত হবে কোন দিকে, এদিকে প্রতিফলিত হবে। আচ্ছা, আরেকটা আলোক রশ্মি ধরলাম, সে এই বরাবর গেল, এই বরাবর যেয়ে দেখবো যে এই বরাবরই দেখা গেছে আবার প্রতিফলিত হয়ে যাচ্ছে, হইতেই পারে। তো এখন এই দুটা প্রতিফলিত রশ্মি তো জীবনও মিলতেছে না, তাই না? এটা তো আর মিলবে না। তো তখন কি হবে, তখন আমি যদি এদেরকে এখন পেছনের দিকে বর্ধিত করি, এদেরকে যদি আমি পেছনের দিকে বর্ধিত করি, তখন তারা এরকম কোন একটা জায়গায় মিলবে। এরকম কোন একটা জায়গায় মিললে এরকম ছোট্ট একটা বিম্ব গঠিত হবে। অর্থাৎ এই দিকে তারা মিলতেছে না, তাদেরকে কষ্ট করে পিছনের দিকে বর্ধিত করে মেলানো হচ্ছে। তখন আমাদের এরকম অবাস্তব বিম্ব তৈরি হবে, যেটা অ্যাকচুয়ালি মিলতেছে না, সেটা হচ্ছে অবাস্তব বিম্ব। সাধারণত আলোক রশ্মি মিলিত হচ্ছে বলে মনে হয়, সাধারণত বস্তুর চেয়ে এটা ছোট বা সমান হয়। তাহলে অবাস্তব কখন গঠিত হবে? অবাস্তব গঠিত হবে সমতল দর্পণে, অবাস্তব গঠিত হবে উত্তল দর্পণে, অবাস্তব গঠিত হবে অবতল দর্পণে, যখন সেটা ফোকাসের ভিতরে থাকে। দর্পণের ক্ষেত্রে এটাই, অর্থাৎ সমতল, উত্তল, অবতল সবগুলো দর্পণেই কিন্তু অবাস্তব বিম্ব গঠিত হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো, আমরা যে আমাদের নিজেদেরকে দেখি আয়নাতে, এটা কিন্তু অবাস্তব। কারণ অবাস্তব বলি সেটা সোজা হবে, বাস্তব বলি সেটা কিন্তু উল্টো হইতো। তাহলে বাস্তব এবং অবাস্তবের এই পার্থক্যটা সবাই খুব ভালো মতো পড়বা। এইটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং এটা পরীক্ষায় আসে নর্মালি 2 নম্বরে। আমি যা যা বললাম সেটাই আছে, যে এটা তোমার বাস্তব কি উল্টা হয়, অবাস্তব কি সোজা হয়, বাস্তব পর্দায় ফেলা যায়, অবাস্তব পর্দায় ফেলা যায় না, বাস্তব তোমার দেখা গেছে যে বড় হইতে পারে, ছোট হইতে পারে, সমান হইতে পারে, অবাস্তব নর্মালি একটু ছোট হয়, এই জাতীয় কথাগুলো আছে। অনেক সময় সমানও হয়, সমতল দর্পণে কি সমান হয়। তো এরকম এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। দর্পণ নিয়ে তো তোমাদের বলছি। দর্পণের পরে এখন দর্পণের টোটাল একটা আইডিয়া পাইছি। সমতল দর্পণ এখন আমরা বুঝতেছি, সমতল দর্পণের বৈশিষ্ট্যগুলো মনে রাখবা। সমতল দর্পণে নাম্বার 1, সমতল দর্পণে নাম্বার 1 হচ্ছে আমি যতটুকু আমার যেটা আকার, আমার প্রতিবিম্বের আকারও সেম হবে, অর্থাৎ প্রতিবিম্ব বস্তুর সমান হয়। নাম্বার 2, এখানে তুমি মনে রাখবা পার্শ্ব পরিবর্তন হয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট, সমান দূরত্বে প্রতিবিম্ব তৈরি হবে। আমি আয়না থেকে যতটুকু দূরে, আমার বিম্ব আয়না থেকে ততটুকু দূরে তৈরি হবে। আমি কাছে আসলে বিম্ব কাছে আসবে, আমি দূরে গেলে বিম্ব দূরে যাবে। এটা কিন্তু একটা সমতল দর্পণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সমতল দর্পণের বৈশিষ্ট্যগুলো তুমি মনে রাখবা। সমতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়, সমান প্রতিবিম্ব তৈরি হয়, সম দূরত্বে প্রতিবিম্ব তৈরি হয়, আর তোমার এটা পার্শ্ব পরিবর্তন, অর্থাৎ বাম ডান উল্টে যায়। অবতল দর্পণ, অবতল দর্পণ কি? অবতল দর্পণ হচ্ছে, অলরেডি আমি তোমাদেরকে আইডিয়া দিছি, যে ধরো তোমার এটা একটা গোলক ছিল, গোলকের একটা অংশ তুমি কেটে বাইরের অংশে পাড়া লাগাইছো, তাহলে ভিতরে প্রতিফলন হচ্ছে, এটা কি? অবতল দর্পণ।
অন্যদিকে একটা গোলকের তুমি দেখা গেছে যে এটা যদি একটা গোলক হয়, ওই গোলকের ভিতরের অংশে তুমি প্রলেপ লাগাই দিচ্ছ, বাইরের অংশে তোমার কি হয়েছে যে প্রতিফলন হচ্ছে, এটা কিন্তু উত্তল দর্পণ। অর্থাৎ বাইরে প্রতিফলন হবে উত্তল, ভিতরে প্রতিফলন হবে অবতল। অবতল দর্পণ বা উত্তল দর্পণ, এক কথায় যেটা গোলীয় দর্পণ, তার কয়েকটা ইম্পর্টেন্ট সংজ্ঞা আমাদেরকে জানতে হবে, পারতে হবে। সো এটা দেখি এখানে কি বলা হচ্ছে। দেখো, এটার জন্য তুমি এই সংজ্ঞাগুলো দেখলা, আমি তোমাকে মূলত এটা বুঝাই দিই, একটা দর্পণ দিয়ে আমি তোমাকে এটা বুঝাই দিই, অবতল দর্পণে আমি তোমাকে বুঝাই দিই। দেখো, আমাদের এই যে যেটা দর্পণ, এই দর্পণের একদম মিড পয়েন্টটাকে আমরা বলি পোল বা মেরু। পোল বা মেরু। এখন এই দর্পণটা তো কোনো একটা গোলকের অংশ, ওই গোলকের যেটা কেন্দ্র তাকে আমরা বলবো বক্রতার কেন্দ্র, এবং আমাদের এই যে ওসি এখানে তুমি দেখতে পাইতেছো, যদিও এটাকে আসলে পি দিয়ে বললে ভালো হয়, ধরো আমি পি দিলাম, পোল, এটা পোল, পি মেরু। তাহলে এই যে পিসি, এই পিসিটা হচ্ছে এখানে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ। তবে তুমি যদি মনে করো যে এটা যেহেতু গোলক, এটা তোমার, এইটাও তোমার বক্রতার ব্যাসার্ধ হবে, এটাও কিন্তু বক্রতার ব্যাসার্ধ হবে। তো এই পিসির আরেকটা ইম্পর্টেন্ট নাম হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ। এখন এই প্রধান অক্ষের উপরে একটা বিন্দু থাকবে, যেই বিন্দুতে তোমার অনেকগুলো আপতিত রশ্মি প্রতিফলিত হয়ে মিলিত হয়। কিরকম? প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মি যদি আসে, এরা এরা সবাই একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে মিলিত হয়। এরা সবাই একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে মিলিত হয়। এটা আগেরটা হবে না, যাই হোক। এই যে দেখো, এরা সবাই এই নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, এই নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, এইটাকে আমরা বলি ফোকাস, প্রধান ফোকাস। এবং ফোকাস এবং মেরু, এদের মাঝে যে দূরত্ব তাকে বলা হয় ফোকাস দূরত্ব। ঠিক আছে? সো আমি এখানে কি কি বললাম? পোল বা মেরুর কথা বললাম, বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, প্রধান অক্ষ আর প্রধান ফোকাস। প্রধান ফোকাস আর মেরু পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। তবে হ্যাঁ, ফোকাস যে মিলিতই হবে এমন না, মিলিত হচ্ছে বলে মনে হয় এমন ক্ষেত্রেও কিন্তু ফোকাস হবে। অর্থাৎ অবাস্তব বিম্বের জন্য তো আমি ফোকাস পাবো, তাই না? তো সেটাও সম্ভব। তাহলে এখন আমরা একটু সংজ্ঞাগুলোয় যাই, দেখি সংজ্ঞাগুলোয় আমাদের কি বলতেছে। আমাদের সংজ্ঞাগুলায় দেখো বলতেছে হচ্ছে, মেরু কি গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দু। বক্রতার কেন্দ্র কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেইটাকে আমরা বলি বক্রতার কেন্দ্র। ব্যাসার্ধ হচ্ছে ওই গোলকের ব্যাসার্ধই হলো বক্রতার ব্যাসার্ধ। প্রধান অক্ষ গোলীয় দর্পণের মেরু আর বক্রতা কেন্দ্রে সংযোগকারী রেখাটা হলো কি প্রধান অক্ষ। আর এইবার আমরা একটু ফোকাস সম্বন্ধে আইডিয়া আরো ভালোভাবে নিতে পারি। যে দেখো, এইখানে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আসতেছে, যারা কিনা প্রধান অক্ষের সমান্তরাল, তারা মিলিত হয়েছে কোথায়? একটা নির্দিষ্ট বিন্দুতে। ওই বিন্দুকে আমরা বলি কি ফোকাস। সাধারণত অবতল দর্পণে কি হয়? এরকম মিলিত হয়। আর উত্তল দর্পণে কি হয়? অপসৃত হচ্ছে বলে মনে হয়। অপসৃত মানে কি? ছড়াই যাচ্ছে বলে মনে হয়। তাহলে ওইটাকেও কিন্তু আমরা ফোকাস বলি। ধরো এগুলা সব দূরে দূরে ছড়া যেতেছে, তখন আমরা একটা জায়গায় মিলাই দিব, তখন দেখা গেছে একটা বিন্দু থেকে এরা সবাই আসতেছে বলে মনে হচ্ছে, তখন ওটাও কিন্তু ফোকাস হবে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ফোকাস সম্বন্ধে একটা আইডিয়া পাইছি, ফোকাস দূরত্ব আমরা বুঝতে পারছি যে এই ক্ষেত্রে দেখো ও এফটা কি ফোকাস দূরত্ব, সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন। তো রৈখিক বিবর্ধন জিনিসটা কি? রৈখিক বিবর্ধন হচ্ছে কোনো বস্তুর
আকার বা সাইজ কতটুকু বড় হয়েছে বা ছোট হয়েছে সেই জিনিসটা মেজার করা। অর্থাৎ এই বস্তুটা আমার দেখা গেছে যে বিম্বে দ্বিগুণ বা তিন গুণ দেখাচ্ছে, বা এই বস্তুটা বিম্বে অর্ধেক দেখাচ্ছে বা 3/1 দেখাচ্ছে। এইটাই হলো আমাদের রৈখিক বিবর্ধন এম, ম্যাগনিফিকেশন এম। সো এখানে কি বলা হচ্ছে, প্রতিবিম্বের আকার ও বস্তুর আকারের অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্ধন। এল প্রাইম যদি হয় আমার প্রতিবিম্বের আকার, আর এল যদি হয় আমার বস্তুর আকার। এই বস্তুটা ধরো আমাদের এই বস্তুটা দেওয়া আছে, আমাদের এই বস্তুর দৈর্ঘ্য এল, আর এর বিম্বের দৈর্ঘ্য মনে করো এল প্রাইম। সো এদের যে অনুপাত এল প্রাইম বাই এল, সেটাই হচ্ছে আমার রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন। এটা কি বলে, তোমার 1 এর চেয়ে বড় হইতে পারে, 1 এর চেয়ে ছোট হইতে পারে। 1 এর চেয়ে বড় হইলে আমরা কি বুঝবো, বস্তুটা বড় হয়েছে। 1 এর চেয়ে ছোট হলে কি বুঝবো, বস্তুটা ছোট হয়ে গেছে। আর 1 হলে সমান হয়ে গেছে, তাই না? এল প্রাইম এল এর মান যদি 1 হয় তাহলে কি পাচ্ছি, এল প্রাইম ইকুয়াল টু এল, এটাই তো পাচ্ছি। আচ্ছা, আর এখানে আরেকটা কথা মনে রাখবা, রৈখিক বিবর্ধন বা এম অনেক সময় আমাদের মাইনাসে বলি বা প্লাসে বলি। এম এর মান মাইনাস সি, এম এর মান প্লাস সি, এটা মানে কি? এইটা একদম ভালো মতো ক্লিয়ার হয়ে থাকবা যে এম যদি থাকে নেগেটিভ, তার মানে এটা উল্টো। আর উল্টো যখনই হবে তখন সেটা কি হবে, অবভিয়াসলি বাস্তব। অন্যদিকে এম যদি হয় পজিটিভ, তাইলে সেটা কিন্তু সোজা, দ্যাট মিনস সেটা অবাস্তব। অবাস্তব। আর তাহলে এখন প্রশ্ন আসলো, এম ইকুয়াল টু -2, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝাচ্ছে এই বস্তুটা দ্বিগুণ, এই বস্তুটা মানে এই বিম্বটার আকার বস্তুর দ্বিগুণ, আর এটা তোমার উল্টা। অন্যদিকে ধরো এম এর মান ধরো +1/3 বললাম, তাহলে আমি বলতে পারি এইটা হচ্ছে তোমার একটা সোজা প্রতিবিম্ব, আর এই প্রতিবিম্বটা বস্তুর যে ছোট 3/1 হয়েছে। এই জিনিসটা তাহলে তোমরা এটাই বুঝবা, মাইনাস মানে উল্টা, প্লাস মানে সোজা। মাইনাস প্লাস দিয়ে কিন্তু বিম্ব বড় না ছোট এটা বোঝা যাবে না, মাইনাস প্লাস দিয়ে সোজা উল্টা বোঝায়। বড় ছোট হচ্ছে তুমি 1 থেকে বড় না 1 থেকে ছোট সেই হিসাবে চিন্তা করবা। তখন তুমি জাস্ট মান নিয়ে চিন্তা করো, প্লাস মাইনাস দিক নিয়ে আর চিন্তা করবা না। আচ্ছা, অবতল দর্পণের রশ্মি চিত্র। অবতল দর্পণের রশ্মি চিত্র আমাদের পরীক্ষায় আসবেই আসবে। সো খুব ভালো মতো অবতল দর্পণের রশ্মি চিত্র আমাদেরকে শিখতে হবে। অবতল দর্পণের রশ্মি চিত্র শেখার জন্য, বোঝার জন্য আমাদের অ্যাট ফার্স্ট যেটা জানতে হবে বা পারতে হবে সেটা হচ্ছে একটা বেসিক রুলস মনে রাখতে হবে। একটা অবতল দর্পণে, একটা অবতল দর্পণ, ধরো এটা আমার একটা অবতল দর্পণ, পাড়া লাগাই দিছি বাইরের দিকে, তাহলে এটা অবতল দর্পণ। অবতল দর্পণে যদি কখনো এই একটা বস্তু থেকে ধরো প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি যাচ্ছে, তাহলে সে কোন দিক দিয়ে যাবে, সে কিন্তু ফোকাস দিয়ে চলে যাবে, এটা আমরা জানি, সে ফোকাস দিয়ে চলে যাবে, ভালো কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি যদি ধরো এটার কেন্দ্র কোথায়, কেন্দ্র ধরো এইদিকে, যদি সেটা কেন্দ্র বরাবর, যদি সেটা কেন্দ্র বরাবর পড়ে, যদি সেটা কেন্দ্র বরাবর পড়ে, তাহলে সে কেন্দ্র বরাবরই কিন্তু প্রতিফলিত হবে। কেন? কারণ কেন্দ্র বরাবর কি আছে, আমরা জানি ব্যাসার্ধটা আছে, আর ব্যাসার্ধ এই বৃত্তের সাথে কি করে, অবিলম্ব তৈরি করে, তাই না? কারণ আমরা যেই বিন্দু চিন্তা করতেছি ওই বিন্দু যদি স্পর্শক চিন্তা করি, স্পর্শক আর এই ব্যাসার্ধ কি, অবিলম্ব। তো একটা মাধ্যমের উপরে, একটা মাধ্যমের উপরে আমার এইটা যদি আপতিত রশ্মি হয়, অবিলম্ব তো এটাই হবে, তাহলে আপতিত রশ্মি আর অবিলম্বের মধ্যে কোণ কত, 0 ডিগ্রি। সো প্রতিফলিত রশ্মিও তো এদিকেই হবে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। তাই আমার আপতিত রশ্মি যখন এইভাবে গেছে, প্রতিফলিত রশ্মিও ঠিক তার উল্টা ভাবে চলে যাবে, প্রতিফলিত হইল। আরেকটাই মনে রাখবো আমরা, সেটা হচ্ছে যদি কোনো আলোক রশ্মি এফ দিয়ে যায়, ফোকাস দিয়ে যায়, তাহলে সেটা সমান্তরাল হয়ে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে প্রতিফলিত হবে। তিনটা কথা খুব ভালোভাবে মনে রাখবা। নাম্বার 1, আলোক রশ্মি সমান্তরাল হয়ে আপতিত হইলে প্রতিফলিত হবে ফোকাস দিয়ে, আর যদি ফোকাস দিয়ে আপতিত হয় প্রতিফলিত হবে সমান্তরাল হয়ে।
প্রধান অক্ষের। আর লাস্টলি কেন্দ্র বরাবর আপতিত রশ্মির প্রতিফলন হবে কেন্দ্র বরাবর, কেন্দ্র বরাবর গেলে কেন্দ্র বরাবর ব্যাক করবে। এই তিনটা কথা তুমি যদি মনে রাখতে পারো তাইলে তোমার অবতল দর্পণের রশ্মি চিত্র মোটামুটি তুমি বুঝে যাবা। আচ্ছা, সো এখানে বিভিন্ন অবস্থানে প্রতিবিম্বের প্রকৃতি নির্ণয়, এই প্রকৃতি আমরা নির্ণয় করব। প্রকৃতি নির্ণয়ের জন্য আমাদের বেশ কিছু কথাবার্তা এখানে আছে। চলো আমরা আগে সহজ একটা প্রতিবিম্ব থেকে বুঝি। এখান থেকে তো প্রথমেই আমরা যদি বস্তু অসীমে থাকে, অনেক দূরে থাকে, তাহলে আমরা তার জন্য রশ্মিচিত্র কি হবে সেটা একটু বুঝি। আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানে আমাদের প্রথমেই যেটা বুঝতে হবে যে অসীম জিনিসটা কি। অসীম বলতে আমরা কি বুঝবো আসলে? একটা অবতল দর্পণের, একটা দর্পণের যতটুকু পর্যন্ত তার পাওয়ার আছে, যতটুকু পর্যন্ত সে মিলাইতে পারতেছে, হ্যাঁ, রশ্মিগুলোকে যতটুকু পর্যন্ত মিলাইতে পারতেছে, সেটাই আসলে তার কি একটা নির্দিষ্ট ক্ষেত্র। এই ক্ষেত্রের বাইরে যে কোনো বিন্দুই তার জন্য অসীম। সাপোজ এতটুকু পর্যন্ত তার পাওয়ারটা আছে, এরপরে এই জায়গা, এই জায়গা, এই জায়গা, সব জায়গায় তার জন্য কিন্তু অসীম। ঠিক আছে? সো অসীম থেকে যদি এরকম একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আসে, অসীম থেকে যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আসে, সেই ক্ষেত্রে কি হবে আমরা জানি, যদি প্রধান অক্ষের সমান্তরাল হয়, যদি এটা প্রধান অক্ষের সমান্তরাল হয়, তাহলে কিন্তু তারা দুইজনে কোথায় মিলবে? ফোকাসে মিলবে, দুজনে ফোকাসে মিলবে। এখন তুমি বলতে পারো যে স্যার যদি প্রধান অক্ষের সমান্তরাল না হয় তাহলে কি হবে? যদি প্রধান অক্ষের সমান্তরাল না হয়, সাপোজ এরকম দুইটা রশ্মি আসলো, এরকম দুইটা রশ্মি আসলো, এরা কিন্তু যখন প্রতিফলিত হবে তখন এই জায়গাটায় কি হয়, একটা ফোকাস তল থাকে। এই ফোকাস তলের কোথাও, এই ফোকাস তলের কোথাও তারা মিলিত হবে, ফোকাস তলের কোথাও তারা মিলিত হবে, অর্থাৎ বিম্বটা পাবো আমরা এরকম। অর্থাৎ অসীম থেকে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আসবে, এসে তারা ফোকাসে বা ফোকাস তলে মিলিত হবে। ফোকাস তল কোনটা? ফোকাসের চারপাশে অবিলম্ব বরাবর আমরা যে একটা কাল্পনিক তল চিন্তা করি, এটা যদি ফোকাস হয়, এর চারপাশে একটা আমরা কাল্পনিক তল চিন্তা করি, এটাকে আমরা বলছি ফোকাস তল। তো যদি প্রধান অক্ষের সমান্তরাল হয় তাহলে তারা ফোকাসে মিলিত হবে, আর যদি প্রধান অক্ষের সমান্তরাল না হয়, যদি জাস্ট যে কোনো দুইটা সমান্তরাল রশ্মি আসে, তারা প্রধান অক্ষের সমান্তরাল না, যে কোনো দুইটা সমান্তরাল রশ্মি আসে, তাহলে তারা ফোকাস তলে মিলিত হবে। এই কথাটা আমরা মনে রাখবো। এটা হচ্ছে যখন বস্তু অসীমে। বস্তু অসীমে তাহলে বিম্ব কোথায়? বিম্ব আমার ফোকাস তলে বা ফোকাসে, যেখানেই আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল হলে ফোকাসে, আর যে কোনো দুইটা সমান্তরাল রশ্মির জন্য ফোকাস তলে। এই ক্ষেত্রে বিম্বের প্রকৃতি কি হবে? এই ক্ষেত্রে যদি আমি বলি বিম্বের প্রকৃতি, বিম্বের প্রকৃতি অর্থাৎ বিম্বটা কিরকম, সেটা কি বাস্তব না অবাস্তব, সে উল্টা না সোজা? বিম্বের প্রকৃতি হবে তোমার, যেহেতু এরা অরিজিনালি মিলতেছে, অরিজিনালি মিললে কি হয়? বাস্তব। সো এটা বাস্তব। আর কি, উল্টা না সোজা? উল্টো। আমি তো তোমাদেরকে আগেও বারবার করে বলছি যে যদি আমার বাস্তব হয় তাহলে উল্টা হবেই। এখানে দেখো এটা উল্টা। অন্যদিকে আকৃতি, যদি বলে আকৃতি কি, আকৃতি মনে রাখবা অত্যন্ত খর্বিত। সো এই তিনটা কথা তোমাদেরকে বলতে হবে। খর্বিত মানে ছোট, খর্বিত মানে ছোট। তো বিম্বের অবস্থান, বিম্বের প্রকৃতি, বিম্বের আকৃতি, তিনটা কথা তোমাদেরকে বলতেই হবে। তাইলে তোমরা বুঝতে পারতেছো বস্তু যখন অসীমে, বিম্ব ফোকাস তলে। সো এটা শেষ। এরপরে আমাদের সহজ একটা যে বস্তু যখন তোমার বক্রতার কেন্দ্রের বাইরে কিন্তু অসীমের মধ্যে, মানে সে অসীম না। তোমাদেরকে অসীম কি বলছিলাম? তোমাদেরকে অসীম বলছিলাম যে যতটুকু পর্যন্ত তার পাওয়ারটা আছে সেটা তার জন্য সসীম, এরপরে বাকিটুকু অসীম। ধরো এই জায়গাটা তার জন্য কি অসীম, এই জায়গাটা অসীম, এই জায়গাটা অসীম। তো অসীমে নাই, বস্তু কেন্দ্রের বাইরে আছে, কেন্দ্রের বাইরে কিন্তু অসীমের আগেই আছে, অর্থাৎ তার রেঞ্জের ভিতরেই আছে। তাহলে এইখানে আমার একটা বস্তু আছে মনে করতেছি পিকিউ। সো কি কি হবে গঠিত? দেখো আমরা খুব ভালোভাবে এটা মনে রাখবো যে
যদি প্রধান অক্ষের উপরে কোনো বিন্দু থাকে তাহলে তার প্রতিবিম্ব প্রধান অক্ষের উপরেই হবে। অর্থাৎ এই যে কিউ বিন্দু কি প্রধান অক্ষের উপর না, তাহলে কিউ বিন্দুর প্রতিবিম্ব এই প্রধান অক্ষের উপরে যে কোনো একটা জায়গায় আছে, যে কোনো একটা জায়গায় আছে, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমি বুঝলাম কিউ বিন্দুটা এখানে কোথাও একটা আছে। পি বিন্দুর প্রতিবিম্বটা আমরা একটু খুঁজে বের করি। তো দেখো পি থেকে তো সব দিকে আলোক রশ্মি ছড়ায় যাচ্ছে, পি থেকে সব দিকে আলোক রশ্মি ছড়ায় যাচ্ছে, পি থেকে সব দিকে আলোক রশ্মি ছড়ায় যাচ্ছে। আমরা কোনটা নিব? আমরা নিব আমাদের জন্য যেটা সুবিধা সেটা। অর্থাৎ আমরা যেটা করব, একটা আলোক রশ্মি নিব প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে, আর আরেকটা আলোক রশ্মি নিব আমরা কেন্দ্র বরাবর, কেন্দ্র বরাবর, অথবা কারোর যদি মন চায় তাহলে সে ফোকাস বরাবর একটা সমান্তরাল রশ্মি, ফোকাস বরাবর একটা আপতিত রশ্মি নিতে পারে। আচ্ছা কি বলতে চাইতেছি দেখো, এখানে যদি আমি প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি ছাড়ি তাহলে সেটা কই যাবে? সেটা আমরা জানি প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে চলে যাবে, প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে চলে যাবে। গেল। আচ্ছা তাহলে যদি ফোকাস দিয়ে একটা আলোক রশ্মি আপতিত হয়, ফোকাস দিয়ে যদি একটা আলোক রশ্মি আপতিত হয় তাহলে আমরা জানি সেটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে প্রতিফলিত হবে, প্রধান অক্ষের সমান্তরাল। অন্যদিকে কেন্দ্র বরাবর, কেন্দ্র বরাবর যদি একটা আলোক রশ্মি পড়ে, এই আলোক রশ্মিটা ধরো কেন্দ্র বরাবর পড়তেছে, তো আমরা কি জানি তাহলে সে কেন্দ্র বরাবরই কি আবার প্রতিফলিত হবে, কারণ এটা কি দর্পণের সাথে কি লম্ব। সো কেন্দ্র বরাবর আপতিত হলে কেন্দ্র বরাবর প্রতিফলিত হবে। এই প্রত্যেকটা প্রতিফলিত রশ্মি, আমি যদি প্রতিফলিত রশ্মিগুলোকে একটু লাল কালার দিয়ে চিহ্নিত করি, এইটা একটা প্রতিফলিত রশ্মি, এইটা একটা প্রতিফলিত রশ্মি, আর এইটা একটা প্রতিফলিত রশ্মি। এই তিনটা প্রতিফলিত রশ্মি যেই বিন্দুতে মিলিত হয়েছে, যেই বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটাই কি আমার ওই পি বিন্দুর প্রতিবিম্ব, কারণ পি থেকেই তো এই রশ্মিগুলো বের হয়েছিল, পি থেকে রশ্মিগুলো বের হয়ে প্রতিফলিত হয়েছে। আমরা জানি প্রতিফলিত রশ্মিগুলো যেখানে মিলে সেটা কি প্রতিবিম্ব। সো আমরা পি ছিল আমার এরকম, এই পি বিন্দুটা এখন আমি কোথায় পাইছি? এইখানে পাইছি। আর আমি কি বলছিলাম কিউ বিন্দু কোনো একটা জায়গায় আছে, সো পি যদি এখানে থাকে কিউ বিন্দু অবশ্যই এখানেই থাকতে হবে। তাহলে আমি এটা কি পাইলাম? পি কিউ, অর্থাৎ পি কিউ এর প্রতিবিম্ব, যেটা আমি পি প্রাইম কিউ প্রাইম বলতে পারি। সো আমি এখানে তাহলে বলতেই পারি যে আমাদের একটা দর্পণের M1 ও M2 একটা দর্পণে পি কিউ একটা ছিল বস্তু, সেই পি কিউ বস্তুর মাথা বলতে পারি পি থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আপতিত হয়ে এ বিন্দুতে আপতিত হয়ে, এই বিন্দুতে আপতিত হয়ে ফোকাস দিয়ে প্রতিফলিত হলো। অন্য একটা আলোক রশ্মি পি থেকে ফোকাস এফ বরাবর আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল বরাবর প্রতিফলিত হলো। এই দুইটা প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে মিলিত হয়েছে সেটাই কি পি বিন্দুর প্রতিবিম্ব, অর্থাৎ পি প্রাইম কিউ প্রাইম আমাদের কাঙ্ক্ষিত প্রতিবিম্ব। এখন তুমি বলতে পারো যে স্যার 3 নাম্বার রেখার কথা বললেন না কেন? তুমি যে কোনো দুইটা রেখা বলবা, যে কোনো দুইটা রেখা, এই দুইটা রেখা যেখানে মিলছে এটা তোমার প্রতিবিম্ব। তোমাকে 3টা রেখার যে কোনো দুইটা বলতে হবে। আমি এখানে 3টাই রাখছি, তুমি কি যে কোনো দুইটা বলবা। অর্থাৎ আমি যদি একটু মুছে দেই, এখানে আমি যদি এইভাবে বলি যে আমার একটা আলোক রশ্মি এই সমান্তরাল আপতিত হয়ে এফ দিয়ে গেল, আরেকটা আলোক রশ্মি কেন্দ্র বরাবর আপতিত হয়ে কেন্দ্র বরাবর প্রতিফলিত হলো, এই দুইটা আলোক রশ্মি যে বিন্দুতে মিলছে সেটা আমার কাঙ্ক্ষিত প্রতিবিম্ব, তাহলেই কিন্তু হবে। সো তাইলে এখানে আমরা বিম্বের কি কি কাহিনী পাইলাম? আমরা বুঝলাম আমাদের বিম্ব, এখানে বিম্বের অবস্থান কেন্দ্র ও ফোকাসের মাঝখানে, কেন্দ্র ফোকাসের মাঝে, মাঝে বলতে কিন্তু আবার মধ্যবিন্দু বুঝো না। প্রকৃতি, প্রকৃতি আমরা বুঝবো কি বাস্তব আর উল্টো, বাস্তব হলে কি হবে উল্টোই হবে। অন্যদিকে আকৃতি তুমি তোমার চিত্র থেকেই দেখতে পাইতেছো, তুমি তোমার চিত্রে দেখতেছো এটা এতখানি, এটা এতটুকু। সো আকৃতি আমার এখানে কি খর্বিত, খর্বিত মানে ছোট। তাহলে আমার এই হলো একটা বস্তু যদি তোমার বক্রতার কেন্দ্রের বাইরে থাকে, অশ্বের মাঝে থাকে, তাইলে তার অবস্থা।
ওকে, বুঝতে পারছি আশা করি। 3 নম্বর চিত্রে যাই। দেখো আমাদের 3 নম্বর চিত্রে কি বলতেছে। সো 3 নম্বর চিত্র, বস্তুকে বক্রতার কেন্দ্রে যদি রাখা হয়, বস্তুকে যদি বক্রতার কেন্দ্রে রাখা হয়, বক্রতার কেন্দ্র যিনি কোনটা ছিল, বক্রতার কেন্দ্র ছিল হচ্ছে তোমার যেইটা আমরা যেই বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তটা আঁকছি, বৃত্তের এই অংশটা আঁকছি, বৃত্তচাপটা আঁকছি, সেই বিন্দুটা ছিল কি কেন্দ্র। আর এখন বস্তু আছে সেই কেন্দ্রেই আছে। সো কেন্দ্রে যদি বস্তু থাকে তাহলে কি পাবা? দেখো, প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি আপতিত হবে এবং প্রতিফলিত হবে কি এফ দিয়ে। আরেকটা এফ দিয়ে আলোক রশ্মি আপতিত হবে, প্রতিফলিত হবে কি সমান্তরাল হয়ে। এই দুইটা সমান্তরাল রশ্মি কোথায় মিলছে? দুইটা সমান্তরাল রশ্মি এই বিন্দুতে মিলছে। সো এই বিন্দুটা কি আমার ওই কিউ বিন্দুর প্রতিবিম্ব। সো আমি কি পাইলাম? এইটা পাইলাম পি কিউ এর প্রতিবিম্ব পি প্রাইম কিউ প্রাইম। সো পি কিউ এর প্রতিবিম্ব পি প্রাইম কিউ প্রাইম, দেখো তো বস্তুর সমান কি বিম্ব না? বস্তুর সমান বিম্ব। বিম্বটা কোথায় অবস্থিত? কেন্দ্রে অবস্থিত। বিম্ব কেন্দ্রে বস্তুর সমান বিম্ব। এবং এটা কি, যেহেতু অরিজিনালি মিলছে সদ ও উল্টো আর সমান, বিম্বটা বস্তুর সমান। ঠিক আছে, তাহলে আমরা এটা খুব সহজেই মনে রাখতে পারবো। বস্তুকে যদি বক্রতার কেন্দ্রেই রাখা হয়, আমরা বলবো, মনে করি M1 ও M2 একটা দর্পণের সামনে আমার কি পি কিউ একটা বস্তু রাখা, যেখানে সি তোমার বক্রতার কেন্দ্র, এফ হচ্ছে তোমার কি ফোকাস, আর ও হলো তোমার মেরু। সো তুমি বলতেছো সি বিন্দুতে একটি বস্তু রাখা হয়েছে পি কিউ এর কিউ মাথা থেকে বা কিউ বিন্দু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে কেন্দ্র বরাবর প্রতিফলিত হবে। অপর একটি আলোক রশ্মি ফোকাস বরাবর আপতিত হয়ে বি বিন্দুতে আপতিত হয়ে সে সমান্তরাল হয়ে কি ব্যাক করবে, সমান্তরাল হয়ে সে প্রতিফলিত হবে। কার সমান্তরাল? প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে এরা যে পয়েন্টে মিলিত হয় সেই পয়েন্টটাই কি আমার কিউ বিন্দুর প্রতিবিম্ব, এবং আমি পাচ্ছি পি প্রাইম কিউ প্রাইম আমার কাঙ্ক্ষিত প্রতিবিম্ব, যেটা কি তোমার বস্তুটার সমান, যেটা কোথায় গঠিত? কেন্দ্রেই গঠিত, বস্তুও কেন্দ্র বিম্বও কেন্দ্রে। আর লাস্টলি আমরা বলতে পারি এটা সদ ও উল্টো বা বাস্তব ও উল্টো। তাহলে আমরা এই পয়েন্টগুলো মনে রাখবো। এখন এই জায়গাটায় একটা প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে, তুমি এটা দেখবে বেশিরভাগ সময় তোমার একটু এদিক সেদিক হবে, সামান্য একটু এদিক সেদিক হবে, মিলবে না ঠিক মতো। তো যদি না মিলে, কারণ খুব অ্যাকুরেটলি তো আসলে আমরা সবসময় কাজ করতে পারি না, বৃত্তের চাপ বা সবকিছু আমরা দিতে পারি না। যদি না মিলে তার জন্য আসলে উপায়টা কি? আর প্রথম কথা হলো, স্যার চিত্রটা আঁকবো কিভাবে? এটাও তো আমরা অনেকের মনের মধ্যে কোয়েশ্চেন। তো মনের মধ্যে যদি কোয়েশ্চেন হয় তাহলে আমরা চিত্রটা আঁকার একটা ব্যবস্থা তো আমাদের করতে হবে, তাই না? তো চিত্র আঁকার যদি আমরা একটা ব্যবস্থা করি, দেখি চিত্র কিভাবে আঁকা যায়, চলো আমরা একটু শিখি। মতো তুমি এখানে যে কোনো একটা রশ্মি নিবা, নিলা। রশ্মি নেওয়ার পর তুমি এইখানে কম্পাস বসিয়ে, আর রশ্মিটা তুমি চেষ্টা করো যে 6 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার এমন নেওয়ার, তাহলে তোমার জন্য ইজি হয়। যদি সাপোজ তুমি যদি 6 সেন্টিমিটার নাও, তাহলে তুমি 3 সেন্টিমিটার একটা ফোঁটা দিয়ে দিবা, এখানে 3 সেন্টিমিটার একটা ফোঁটা দিয়ে দিবা। তো 6 সেন্টিমিটারের এইখানে তুমি কম্পাস বসিয়ে এইখানে তুমি পেন্সিলে একটা বৃত্তচাপ আঁকো। বৃত্তচাপ আঁকলা, অবতল দর্পণ বানায় দাও। আঁকার পর দ্বিতীয় কাজ হচ্ছে, তুমি জানো তোমার বস্তু কোথায়? তোমার বস্তু হচ্ছে কেন্দ্রে, তো আমার কথা হচ্ছে তুমি এটা আগে থেকেই 1 সেন্টিমিটার বা হাফ সেন্টিমিটার এই জাতীয় একটা মাপ তুমি নিয়ে এখানে দিয়ে দাও। দেওয়ার পর তুমি যেহেতু জানো যে বস্তু যখন তোমার কেন্দ্রে মিলিত হবে, তখন বিম্বটাও কেন্দ্রেই আসবে। সো তুমি এইটা যতটুকু নিছো এইটা ঠিক ততটুকুই, এটা ঠিক ততটুকুই, আরেকটা খাড়া নিচে
এঁকে দাও, আগেই তুমি প্রতিবিম্বটা এঁকে দাও। এঁকে দেওয়ার পরের কাজটা খুব সোজা। কাজটা এখন তুমি এটা মিলাই দিবা। তুমি একটা সমান্তরাল রশ্মি নাও, এখান থেকে একটা সমান্তরাল রশ্মি নাও এবং এই রশ্মিগুলো তুমি এখন মিলাই দাও। রশ্মিগুলো তুমি মিলাই দাও, রশ্মিগুলো তুমি মিলাই দাও। এটা যদিও পুরোপুরি মিলে নাই, তো এভাবে রশ্মিগুলো মিলাই দাও। মিলাই দিলে তুমি বুঝতেছো যে আমাদের এটা মিলছে কি এই পয়েন্টে, তাই না? ব্যাপারটা অনেকটা এরকম যে একটা আলোক রশ্মি আসছে, আসার পর সমান্তরালে যে প্রতিফলিত হয়েছে কি ফোকাস বরাবর, ফোকাস বরাবর প্রতিফলিত হয়েছে। আরেকটা আলোক রশ্মি ফোকাস বরাবর আপতিত হয়ে প্রতিফলিত হয়েছে কি প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে। এই দুইটা প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে মিলছে ওইটাই তো তোমার প্রতিবিম্ব। সো এইভাবে তুমি কিন্তু তোমার এই 3 নাম্বার চিত্রটা যেখানে বস্তু কেন্দ্রে বিম্ব কেন্দ্রে হবে সেটা তুমি আগেই মিলাইতে পারবা। হ্যাঁ, তুমি যদি এটা অরিজিনালি এইভাবে করতে যাও দেখবা যে হয়তো বা একটু এদিক সেদিক সরে যাচ্ছে, একটু এদিক সেদিক সরে যাচ্ছে। তো এই ঝামেলা যাতে পরীক্ষার খাতায় না হয় তার জন্য তুমি এই কাজটা করতে পারো। এবং এটা পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে এইভাবে বলে নর্মালি যে বস্তুকে কোথায় রাখা হলে বিম্ব তার সমান দৈর্ঘ্যের হবে বা রৈখিক বিবর্ধনের মান 1 পাওয়া যাবে। অ্যান্সার হলো এই 3 নাম্বার চিত্রটা। সো এটা ভালো মতো সবাই বুঝে নিবা। সো আমরা আমাদের আগের পড়ায় ফিরে আসি, দেখি আমাদের বস্তু যখন তোমার কেন্দ্রে ছিল আমরা পাইলাম বিম্ব কি কেন্দ্রে, এবং সেই ক্ষেত্রে বিম্বটা হচ্ছে আমাদের বাস্তব উল্টো, আকৃতি হচ্ছে সমান। এই হলো অবস্থা। এইবার বস্তুকে রাখা হয়েছে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে, বস্তুকে রাখা হয়েছে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে। তাইলে কি হবে একটু বুঝি। আমাদের বস্তু কিন্তু দেখো ধীরে ধীরে একদম বামে ছিল, এবার ধীরে 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 সামনের দিকে আগাচ্ছে, ডান দিকে আগাচ্ছে, আমাদের দর্পণের দিকে যাচ্ছে জিনিসটা। সো আরো যদি আগায়, কেন্দ্রে ছিল, এবার কেন্দ্র আর ফোকাসের মাঝে 4 নাম্বার চিত্র, কেন্দ্র আর ফোকাসের মাঝে বস্তু আছে। তো কেন্দ্র আর ফোকাসের মাঝে যদি বস্তু থাকে তুমি তো যা জানো তাই দিবা। প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি আপতিত হইলো, তাহলে সে প্রতিফলিত হবে কি দিয়ে তুমি জানো, প্রতিফলিত হবে সে ফোকাস বরাবর, সে প্রতিফলিত হবে, ফোকাস বরাবর প্রতিফলিত হবে। অপর আরেকটা আলোক রশ্মি তুমি যদি ফোকাস বরাবর নেও তাহলে সে কিন্তু তোমার কি বলে প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে আপতিত হবে। তুমি এটা চাইলে আঁকতে পারো, তবে এখানে এরা যেটা আঁকছে সেটাও হবে। তুমি একটা আলোক রশ্মি যদি কেন্দ্র বরাবর নেও তাহলে সে কিন্তু কেন্দ্র বরাবরই প্রতিফলিত হবে। কেন্দ্র বরাবর নিলে কেন্দ্র বরাবর প্রতিফলিত হবে, কেন্দ্র বরাবর প্রতিফলিত হলো। এই দুইটা প্রতিফলিত রশ্মি যায়া মিলছে একদম নিচে, মিলছে কি একদম নিচে। তাহলে দেখো এই দুইটা প্রতিফলিত রশ্মি একদম নিচে যায় মিলতেছে। সো সেইটাও হবে, কোনো সমস্যা নেই, নিচে মিলুক, আরো বেশি নিচে মিলুক, মিললেই হইলো, বাস্তব হইলেই হইলো। কারণ এই ক্ষেত্রে অলওয়েজ বাস্তব বিম্ব পাওয়া যায় এই ঘটনাতে যখন কেন্দ্র আর ফোকাসে। তাহলে কি করা হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমি আবারও বলি, একটা আলোক রশ্মি আমার প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হইলো, প্রতিফলিত হইতেছে কি ফোকাস বরাবর, আরেকটা কেন্দ্র বরাবর যদি আপতিত হয় তাহলে কেন্দ্র বরাবর প্রতিফলিত হইতেছে। এই দুইটা প্রতিফলিত রশ্মি মিলতেছে আমার এই জায়গাটাতে। এইটা আমার কি সেই নির্দিষ্ট বিম্ব। সেই বিম্বটা কি বাস্তব না অবাস্তব? অবভিয়াসলি বাস্তব। উল্টা না সোজা? বাস্তব বলে তো উল্টাই হবে। কোথায় মিলছে? মিলছে হচ্ছে কেন্দ্র আর এই দিকটা তো অসীম, কেন্দ্র আর অসীমের মাঝে যায় মিলছে, কেন্দ্র অসীমের মাঝে মিলতেছে, বাস্তব উল্টো এবং কি আকৃতি অত্যন্ত বিবর্ধিত। তাহলে তুমি এই পয়েন্টগুলো অবশ্যই নোট ডাউন করে নিবা যে আমাদের অবস্থান হচ্ছে, এটার অবস্থান কোথায় হচ্ছে? অবস্থান হচ্ছে আমাদের কেন্দ্র ও অসীমের মাঝে, অসীমের মাঝে। আমাদের প্রকৃতি কি? প্রকৃতি অবভিয়াসলি বাস্তব উল্টো। আমাদের আকৃতি কি? আকৃতি হচ্ছে বিবর্ধিত, এটা বড় হয়েছে। সো আমরা বিবর্ধিত, বিবর্ধিত মিন্স বড় হয়ে যাওয়া। সো এই ঘটনা ঘটবে যখন বস্তু কেন্দ্র আর ফোকাসের মাঝে থাকবে। আমি আবারও বলি, এইটা কিন্তু তুমি চাইলেই
তুমি চাইলে অবভিয়াসলি একটা আলোক রশ্মি ফোকাস বরাবর আপতিত করে তারপরে তুমি মিলাইতে পারতা। তো এটা যদি হইতো, চিত্র তো এখানে অবভিয়াসলি খুব ভালোভাবে কারেক্টলি ফরম্যাটে নাই, তো আমি যদি ফোকাস বরাবর নিয়ে একটা চিত্র তোমাদেরকে দেখাই, তো দেখো আমাদের আবারও আমি বলি কি করতে হবে, যে কোনো একটা রেখা তুমি নিবা, সাপোজ 4 সেন্টিমিটার 6 সেন্টিমিটার এরকম একটা রেখা নিবা। রেখা নেওয়ার পর তোমার কাজ কি, রেখা নেওয়ার পর তোমার কাজ হচ্ছে ওই 6 সেন্টিমিটারের ঠিক মাঝখানে একটা দাগ দিয়ে এটাকে ফোকাস বানায় দেওয়া। এটা যে ফোকাস আমরা বুঝে ফেললাম। এইখানে কম্পাসে কাটা বসিয়ে এই দিক দিয়ে পেন্সিলটা ঘোরানো। সো তোমার এটা অবতল দর্পণ বানায় দাও। বানায় দেওয়ার পর বস্তু আছে কোথায়, বস্তু আছে কেন্দ্র আর ফোকাসের মাঝে, এদিকে কোথাও বস্তু আছে, এদিকটা একটু বাড়ায় দিবা। সো এদিকে যদি বস্তু থাকে তাহলে তোমার একটা আলোক রশ্মি কই যাবে, একটা আলোক রশ্মি তোমার প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে। প্রধান অক্ষের সমান্তরালে যদি আপতিত হয়, প্রতিফলিত হওয়ার পর কই দিয়ে যাবে, প্রতিফলিত হওয়ার পর সে ফোকাস দিয়ে যাবে। আরেকটা আলোক রশ্মি যদি ফোকাস বরাবর আপতিত হয়, ফোকাস বরাবর যদি আপতিত হয় তাইলে সে কোন দিক দিয়ে যাবে, সে অবভিয়াসলি তোমার প্রধান অক্ষের সমান্তরাল হয়ে কি প্রতিফলিত হবে। মোটামুটি সমান্তরাল হয়েছে। সো যেহেতু তারা এখানে মিলছে, আমি বলতেই পারি আমাদের এইটা হলো সেই কাঙ্ক্ষিত প্রতিবিম্ব। তাহলে দেখো বস্তুর তুলনায় প্রতিবিম্ব কি হয়েছে, বড় হয়েছে না? বস্তুর তুলনায় প্রতিবিম্ব কিন্তু বড় হয়েছে, বড় বিবর্ধিত হয়েছে। কোথায় মিলছে, কেন্দ্র এবং অসীমের মাঝে জায়গায় মিলছে। এবং এটা কি, যেহেতু অরিজিনালি মিলছে তাই এরা বাস্তব উল্টো। সো তুমি দুই ফরম্যাটেই করতে পারো, তুমি কেন্দ্র বরাবরও তুমি এটার ফলাইতে পারো বা ফোকাস বরাবরও ফলাইতে পারো। তুমি যদি ঠিকভাবে চিত্রটা আঁকো, তোমার তিনটা প্রতিফলিত রশ্মি একই বিন্দুতে মিলিত হবে। ঠিক আছে, এখানে তুমি ফ্রি হ্যান্ডে করতেছি, সো এটা হচ্ছে না, কিন্তু তুমি যখন কম্পাস দিয়ে করবা তিনটা প্রতিফলিত রশ্মি একই বিন্দুতে মিলিত হবে। সো আমরা এই চিত্রটা বুঝে ফেললাম। এবার আমরা আমাদের পরের চিত্রে যাই। বস্তুকে যদি ফোকাসে রাখা হয়, তো বস্তুকে যদি ফোকাসে রাখা হয় তাহলে দেখো কি ঘটনা ঘটতে পারে। আমাদের একটা বস্তু এখানে আমাদের আছে, পিকিউ একটা বস্তু আছে। সো তুমি এখান থেকে কি করবা, তুমি এইখান থেকে একটা আলোক রশ্মি সমান্তরালে আপতিত করে ফোকাস বরাবর প্রতিফলিত করবা। আরেকটা আলোক রশ্মি তুমি তোমার ফোকাস বরাবর আসলে প্রতিফলিত করতে পারতেছো না। সো তুমি এইভাবে চিন্তা করো, সেটা তোমার কেন্দ্র বরাবর আপতিত হচ্ছে। কেন্দ্র বরাবর যদি আপতিত হয় তাহলে সে অবভিয়াসলি প্রতিফলিত হওয়ার পর এই পথ দিয়ে যাবে। এখন তুমি দেখো, এইবারই আমরা প্রথম এরকম কেস দেখতে পাচ্ছি যে প্রতিফলিত রশ্মিগুলো দেখো মিলতেছে না। এটা কি জীবনও মিলতেছে, এই পাশে মিলবে? কখনোই মিলবে না, তারা সমান্তরাল হয়ে চলে যাচ্ছে। আচ্ছা, তো কোথায় মিলবে? অনেক দূরে যায় মিললে মিলতে পারে, অসীমে যায় মিললে মিলতে পারে। আবার তুমি একটা কাজ করো, যেহেতু এই পাশে মিলতেছে না, সো তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে এই পাশে একটু মিলাই দেওয়ার চেষ্টা করো তো, পিছনের দিকে বর্ধিত করে, তাও দেখবে কি এরা মিলিত হওয়ার কোনো চান্স নাই। সো এরা আমার দৃষ্টিসীমার মধ্যে মিলতেছে না। এরা যদি মিলে অনেক দূরে যেয়ে মিলতে পারে। কোথায় মিলতে পারে? এই পাশেও মিলতে পারে, ওই পাশেও মিলতে পারে। যদি সেটা এই পাশে মিলে তাহলে আমরা কি বলবো, ভালোভাবে মিলছে, তাহলে এটা আমাদের বাস্তব হবে, তাই না? বাস্তব হবে, আর বাস্তব হলে উল্টো হবে। কিন্তু উল্টা ঘটনা তো ঘটতে পারে, ওই পাশেও তো মিলতে পারে। সো এটা কি হবে, বিম্বটা অবাস্তব হবে আর সোজা হবে, বিম্বটা অবাস্তব আর সোজা হবে। আর এরকম একটা আলোক রশ্মি, এরকম একটা বস্তুর বিম্ব যদি অসীমে যায় মিলে, খুব অবভিয়াসলি সেটা কি অত্যন্ত বিবর্ধিত একটা আকৃতির বিম্ব হবে, অত্যন্ত বিবর্ধিত। এই পাশেও কি হবে, অত্যন্ত বিবর্ধিত। যেই পাশে মিলিত হোক না কেন সেটা হবে অত্যন্ত বিবর্ধিত একটা বিম্ব। কখন? বস্তু যখন ফোকাসে, বিম্ব তখন কোথায়? অসীমে। বিম্ব অসীমে মিলিত হবে। এটা আমরা বলবো যদি মিলিত হয় সেটা অসীমে মিলিত হবে। আমাদের এই দর্পণের কার্যক্ষমতার মধ্যে সেটা মিলিত হচ্ছে না।
ওকে, তাহলে এটা গেল আমাদের 5 নম্বর চিত্র। এই চিত্রটা পরীক্ষায় কিভাবে আসে, বলে যে এমন কোন পজিশনে বা দেখাও যে অবতল দর্পণের একটা পজিশনে বস্তু রাখলে একই সাথে বাস্তব এবং অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব। তো এটাতে বাস্তব অথবা অবাস্তব যে কোনো একটা পাওয়া সম্ভব। এবার আমরা বস্তুকে আরেকটু সামনে নিব। আমরা কিন্তু একদম এই বাম থেকে শুরু করছিলাম, এবার ধীরে 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 ডানে যাচ্ছি। সো আরো যদি আমরা ডানে যাই, যদি আমরা আরো বেশি ডানে যাই, অর্থাৎ এখানে আমাদের বস্তু হচ্ছে ফোকাস আর পোল বা মেরুর মাঝামাঝি, বস্তু ফোকাস আর পোল বা মেরুর মাঝামাঝি, তাহলে আসলে কি ঘটনা ঘটবে চলো আমরা চিত্র থেকে একটু বোঝার চেষ্টা করি। যদি এমন হয় তাহলে কি ঘটনা ঘটতে পারে। তার জন্য আমি কি করব, অবভিয়াসলি আমি আবারও একটা 4-5-6 সেন্টিমিটারের মতো একটা রেখা নিব। রেখা নেওয়ার পর আমাদের দ্বিতীয় কাজ হবে এখানে বিভিন্ন বিন্দু নেওয়া, অর্থাৎ ঠিক মাঝখানে আমি ফোকাসটা নিব, আর এইখানে কম্পাস বসিয়ে এদিক দিয়ে কি আমি একটা বৃত্তচাপ আঁকবো, এদিক দিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। সো এই যদি আমাদের বৃত্তচাপটা আঁকি, এরপরে আমি অবতল দর্পণ বানায় দিব। আরেকটা কাজ করব, এই ক্ষেত্রে আমরা আমাদের যে রেখাটা আছে না, রেখাটা একটু বাড়ায়ও দিব, ওই পাশে একটু বাড়ায় দিব, আমার বাড়ানো লাগতে পারে, হ্যাঁ বাড়ানো আমার লাগতে পারে। সো আমি ওই পাশে আরেকটু বাড়ায় দিয়ে রাখি। এখন দেখো, এখন আমার এটা ছিল এফ আর এটা ছিল আমাদের পোল বা মেরু। যদি আমার ওই চিত্রে ও দিছে, আমি এখানে পি দিলাম, অসুবিধা নাই, পি দিলাম। সো দেখো এটা আমার কেন্দ্র, বস্তু আছে ফোকাস এবং এটার মাঝে, বস্তু আছে এটার মাঝে। তাহলে আমরা একটা কাজ করি, একটা বস্তু এখানে আঁকি, এই একটা বস্তু আঁকলাম। তাহলে এখান থেকে কি হবে আমরা জানি, একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে। তো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হইলে সে প্রতিফলিত হবে কি দিয়ে, সে দেখো প্রতিফলিত হবে কি দিয়ে, তাহলে আমরা জানি সে প্রতিফলিত হবে হচ্ছে ফোকাস বরাবর। এখান থেকে সে ফোকাস বরাবর প্রতিফলিত হইল। অপর আরেকটা আলোকরশ্মি আমরা যদি মনে করো কেন্দ্র বরাবর আপতিত করি, কেন্দ্র বরাবর আপতিত করলে কি হবে, কেন্দ্র বরাবর প্রতিফলিত হবে, কেন্দ্রটি এরকম একটা রেখা দাঁড়াবে। কেন্দ্র বরাবর আপতিত করলে কি, সে কেন্দ্র বরাবরই কিন্তু প্রতিফলিত হবে, কেন্দ্র বরাবর প্রতিফলিত হবে। তাই যদি হয়, কেন্দ্র বরাবর যদি আমি আপতিত করি, কেন্দ্র বরাবর যদি এটা প্রতিফলিত হয়, তাহলে দেখো তো এই দুইটা রেখা, এই দুইটা প্রতিফলিত রেখা এরা কি জীবনে মিলিত হবে? দেখো এইদিকে তারা চিকন আর এদিকে কি তারা মোটা না, তো তারা তো এইদিকে মিলিত হবে না, মিলিত হবে কোন দিকে, তারা অ্যাকচুয়ালি মিলিত হবে আমি যদি এদেরকে পিছনের দিকে বর্ধিত করি, যদি আমি এই রশ্মি দুটাকে পেছনের দিকে বর্ধিত করি, যদি আমি এদেরকে পেছনের দিকে বর্ধিত করি, তাহলে দেখো তো এরা একটা সময় কি মিলিত হচ্ছে না, তারা কিন্তু এরকম একটা পয়েন্টে কি মিলিত হয়ে যাচ্ছে, এরকম একটা পয়েন্টে মিলিত হয়ে যাচ্ছে। অর্থাৎ বস্তু যখন ফোকাস আর মেরুর মাঝামাঝি, তখন একটা আলোকরশ্মি আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, সে ফোকাস দিয়ে যাবে। আর একটা আলোকরশ্মি কেন্দ্র বরাবর যদি আপতিত হয় তাহলে কেন্দ্র বরাবর ব্যাক করবে। এইটা যদি হয় তাহলে এরা এই দিকটাতে জীবনেও মিলতেছে না, এই দিকটাতে যেহেতু মিলতেছে না, যেহেতু এদিকে মিলতেছে না, আমি কি করব, পেছনের দিকে বাড়ায় দিব, বাড়ায় দিলে কোন একটা জায়গায় মিলতেছে। তাহলে যদি কোন একটা জায়গায় মিলে, তাহলে ওই জায়গাটায় কি হবে, আমার সেই কাঙ্ক্ষিত প্রতিবিম্ব। এইটা হবে সে কি, আমার সেই কাঙ্ক্ষিত প্রতিবিম্ব। প্রতিবিম্বটা কি হয়েছে, এই বস্তু যেরকম এই বস্তু সেরকমই হয়েছে না, অর্থাৎ কি সোজা হয়েছে না, এবং এরা তো অরিজিনালি মিলে নাই, আমি জোর করে পেছনের দিকে বর্ধিত করে বাড়াই দিছি, তাই না? সো এটা আমার কি হচ্ছে, একটা অবাস্তব বিম্ব হচ্ছে। আর আমরা আগেও শিখছি অবাস্তব বলে সোজা হয়, যেটা আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। অবাস্তব এবং সোজা কোথায় গঠিত হয়েছে, গঠিত হয়েছে দর্পণের পেছনে। আর আকৃতি কি, আকৃতি হয়েছে বিবর্ধিত। তাইলে যদি আমাদেরকে বলা হয়
যে বস্তু কোথায় রাখলে, অবতল দর্পণের বস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব অবাস্তব পাওয়া যাবেই, সেটা হচ্ছে আমাদের এই 6 নাম্বার চিত্র। যে বস্তু যদি আমার ফোকাস এবং মেরুর মাঝামাঝি রাখা হয় তাইলে সেটা দর্পণের পেছনে গঠিত হবে, অবাস্তব হবে এবং সোজা হবে। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তো 6টা চিত্রই কিন্তু তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট চিত্রগুলো আসলে দেখাইছি। 3 নাম্বার চিত্র, তোমার 4 নাম্বার চিত্র আর 6 নাম্বার চিত্র, এগুলো কম বেশি আসে পরীক্ষায়। আর আরেকটা চিত্র আমাদের বাকি আছে, সেটা হলো উত্তল দর্পণের চিত্র। তো সেটা বোঝার আগে আমি পুরা চিত্রগুলোকে যদি একটা সামারাইজ করি, যেটা তোমাদের অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি কাজে লাগবে, চিত্রগুলোর একটা সামারিতে আমি আনি, তাহলে চিত্রগুলোকে যদি একটা সামারিতে আনি, দেখো এই যদি আমার একটা ইয়ে হয়, তাহলে আমি কি করব, প্রথমে আমি হচ্ছে এই আমার যে কোনো একটা রেখা আমি নিলাম 4, 5, 6 সেন্টিমিটারের। আমরা জানি আমাদের এই পয়েন্টটা হচ্ছে কি সি পয়েন্ট, এই পয়েন্টটা আমাদের সি পয়েন্ট। আচ্ছা, এটা যদি সি পয়েন্ট হয়, এটা যদি সি পয়েন্ট হয়, এটা ঠিক মাঝামাঝি একটা জায়গায় আমাদের এটা এফ পয়েন্ট হবে। তো আমরা কি করব, আমরা হচ্ছে এদিক দিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, তাই না? একটা বৃত্তচাপ আঁকবো কোন বিন্দুকে কেন্দ্র করে, অবভিয়াসলি সি কেন্দ্রকে, তাই না? বৃত্তের সি কে কেন্দ্র করে আমরা কি বৃত্তচাপ আঁকতেছি। এবং আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা একটু বাড়ায়ও তো দিতে হবে, কারণ আমার তো অনেক সময় অসীমের একটু বাইরেও মিলিত হয়, মানে কেন্দ্র আর অসীমের মাঝামাঝিও তো মিলিত হয়, তাই না? তো একটু বাইরে বাড়াই দিলাম। একটা কাজ করি, ওই পাশে বাকি থাকবে কেন, ওই পাশটারও একটু বাড়ায় দিই, এই পাশেও আমার একটু থাকতে পারে। তোমার মোট 6টা চিত্র। নাম্বার 1 বস্তু যখন অসীমে, নাম্বার 2 অসীম আর কেন্দ্রের মাঝে, নাম্বার 3 কেন্দ্রে, নাম্বার 4 কেন্দ্র আর ফোকাসের মাঝে, নাম্বার 5 ফোকাসে, আর নাম্বার 6 ফোকাস আর মেরুর মাঝে। এই 6টা চিত্রকে তুমি যদি এক টানা মনে রাখতে চাও, তাহলে তুমি একটা সহজ সূত্র মনে রাখতে পারো। সেটা হলো বিম্বের অবস্থান, বিম্বের অবস্থান, বিম্বের অবস্থান কি? বিম্বের অবস্থান হলো 6 - n, যেখানে n হলো বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান। তো এইটা যদি আমরা মনে রাখতে পারি, আমার মনে হয় তোমরা এগুলা পারবা। এখানে আমি প্রথমত 1 নাম্বার যে পয়েন্ট বস্তুর অবস্থান, সেটা বলবো অসীম। 1 নাম্বারটা কি? অসীম। অসীমটা হচ্ছে আমাদের নাম্বার 1। নাম্বার 2, নাম্বার 2 হচ্ছে, নাম্বার 2 হচ্ছে তোমার কেন্দ্র আর অসীমের মাঝে। নাম্বার 2 কেন্দ্র ও অসীম, অসীমের মাঝে। আচ্ছা, নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে, এটা হলো তোমার নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে কেন্দ্রে। নাম্বার 4, নাম্বার 4 এরকম একটা জায়গা, সেটা হচ্ছে কেন্দ্র আর ফোকাসের মাঝে, কেন্দ্র ও ফোকাসের মাঝে। নাম্বার 5, এটা নাম্বার 5, এটা হচ্ছে ফোকাসে। নাম্বার 6, নাম্বার 6টা হচ্ছে তোমার ফোকাস ও মেরুর মাঝে, ফোকাস ও মেরুর মাঝে। সো তাই যদি হয় ফোকাস ও মেরুর মাঝে, আর এখন তুমি বলবো স্যার এইখানেও তো অনেক সময় গঠিত হয়, ওইটারে আমি কি পয়েন্ট বলবো? একটা কাজ করো, তুমি ওইটারে বলো, তুমি ওইটারে বলো 0 নাম্বার পয়েন্ট, 0 নাম্বার পয়েন্ট, যেখানে অ্যাকচুয়ালি বস্তু থাকে না। বস্তু নাই, তাহলে ওইটারে আমি 0 দিলাম। আগে সবগুলোর আমি 1, 2, 3, 4, 5, 6 দিছি, আর ওইখানে তো আমার বস্তু নাই, বস্তু তো থাকে না ওই জায়গায়, সো আমি ওইটারে 0 দিলাম। তাইলে আমরা দেখো এখন প্রত্যেকটা ইনশাল্লাহ বুঝতে পারবো। আমরা আমাদের সূত্রে কি বলছি? বিম্বের অবস্থান হলো 6 - n। তো যখন আমার দেখো বিম্ব, আমি কি বললাম 6 - n,
এন এর মান যখন 1, বস্তু যখন অসীমে, অ্যান্সার কত? 5। 5 নাম্বার পয়েন্ট কোনটা? ফোকাস। তুমি ভিডিওর একটু আগে যাও, দেখবা বস্তু যখন আমাদের অসীমে ছিল, বিম্ব ফোকাস বা ফোকাস তলে গঠিত হয়েছিল। নাম্বার 2, তুমি যদি 6 - 2 বলো, 6 - n এর বদলে তুমি যদি এখন বলো 2, কত পাইলা? 4। অর্থাৎ বস্তু যখন তোমার এই পজিশনটায়, কেন্দ্র আর ফোকাসের, কেন্দ্র আর অসীমের মাঝে, তুমি বিম্বরে কই পাচ্ছ? তুমি বিম্বরে পাচ্ছ এইখানে, কেন্দ্র ও ফোকাসের মাঝে। তুমি যখন 6 - 3 বলবা, অ্যান্সার 3। অর্থাৎ বস্তু যখন আমার কেন্দ্রে, বিম্ব কি আমার কেন্দ্রে। তুমি যখন বলতেছো 6 - 4, অ্যান্সার 2। অর্থাৎ বস্তু যখন কেন্দ্র ও ফোকাসের মাঝে, বিম্ব কোথায়? বিম্ব দেখো কেন্দ্র অসীমের মাঝে। তুমি বললা 6 - 5, অ্যান্সার 1। তাইলে 5 কোনটা? 5 হলো ফোকাসে। বস্তু যখন আমার ফোকাসে, বিম্ব কোথায়? বিম্ব হচ্ছে 1, মানে অসীমে। তো দেখো বস্তু যখন ফোকাসে ছিল, আমরা জানি দুইটা সমান্তরাল রশ্মি পাওয়া গেছিল, যেগুলো অসীমে গেলে হয়তো মিলিত হবে। আর নাম্বার 6, আমাদের বস্তুর অবস্থান যখন 6 নাম্বার পয়েন্ট আসবে, সেটা কোথায়? ফোকাস ও মেরুর মাঝে। তাহলে বিম্বের অবস্থান কত হবে? 6 - n, n এর মান কত? 6, অ্যান্সার কত? 0। তাহলে ফোকাস ও মেরুর মাঝে যদি হয়, তুমি কোথায় পাচ্ছ? 0 নাম্বার পয়েন্ট। অর্থাৎ কোথায়? দর্পণের পেছনে, দর্পণের পিছনে। সো তাইলে আশা করি এই চিত্রটা তুমি যদি ভালো মতো বুঝতে পারো, তোমার সম্পূর্ণ দর্পণ ক্লিয়ার হয়ে যাবে। সম্পূর্ণ দর্পণ আছে তোমার এইখানটায়, এই জায়গাটা পারলে তুমি সম্পূর্ণ দর্পণের, অবতল দর্পণের 6টা চিত্রই তুমি পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? সো এটা তোমরা খুব ভালোভাবে শিখে রাখবা, এটা একটা স্ক্রিনশটও নিয়ে রাখবা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটু উত্তল দর্পণ দেখতে চাই। অবতল দর্পণ শিখলাম এবার। সো দেখো, এইখানে আমার একটা উত্তল দর্পণ আছে। এই উত্তল দর্পণে তুমি অবভিয়াসলি আগের মতো একটাকে কেন্দ্র এবং একটাকে ফোকাস ধরে তুমি নিবা অবশ্যই, মানে 6 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার রাখলে ঠিক মাঝখানটায় তুমি ফোকাস দিয়ে দিবা, যদি এখানে একটু মাঝখানটা হয় নাই, যাই হোক। কিন্তু কথা হচ্ছে এই পাশে তো বস্তু রাখলে বস্তুর তো আর প্রতিবিম্ব হবে না, কারণ এই পালা তো লাগানো এই পাশে, প্রতিবিম্ব তো হবে ওই পাশে। সো আমার ওই পাশে লাইনটাকে বর্ধিত করে ওই পাশে আমার সেই বিম্বটা নিতে হবে। সো আমি এই লাইনটাকে বাড়ায় দিলাম, এবার আমি বিম্বটা নিব ওই পাশে, বস্তুটা নিব ওই পাশে, দুঃখিত বস্তু। সো একটা বস্তু যদি আমি এই পাশে নেই, এটা যদি একটা বস্তু হয়ে থাকে, এটা যদি একটা বস্তু হয়, তাহলে দেখো কি ঘটনা ঘটবে। আমাদের একটা আলোক রশ্মি কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে। তো প্রধান অক্ষের সমান্তরালে যদি আপতিত হয়, সে যায় কি বরাবর? কেন্দ্র বরাবর। তাইলে আমরা কি কেন্দ্র বরাবর একটা লাইন টানবো না? টানবো তো, তাই তো টানার কথা, তাই না? কিন্তু দেখো তো, এটা তো দর্পণ, দর্পণের ওই পাশে কি আর তোমার রশ্মি যাইতে পারবে? প্রতিফলিত রশ্মি যাবে না, তাহলে তো প্রতিসরিত হয়ে যেত, তাই না? তো এইটা তো আসলে সম্ভব না। এটা যদি সম্ভব না হয়, তাহলে আমরা কি করব? আমরা যেটা করব অ্যাকচুয়ালি, আমরা এই বরাবর একটা আলোক রশ্মি আসতেছে বলে আমরা চিন্তা করব। জিনিসটা হবে এরকম যে সে এমনভাবে তোমার প্রতিফলিত হবে যেন সে ফোকাস থেকে আসতেছে বলে মনে হয়। আর এই পাশটাকে তুমি আসলে ডট 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 দিয়ে দিবা, এটা তুমি ডট ডট লাইন দিবা, হ্যাঁ? আর ওইটা তুমি বরাবর লাইন টানবা, অসুবিধা নাই। অন্যদিকে একইভাবে তোমার আরও একটা আলোক রশ্মি আসবে, সেই আলোক রশ্মি কি বরাবর আসবে? কেন্দ্র বরাবর আপতিত হবে, কেন্দ্র বরাবর প্রতিফলিত হবে, আমরা পড়ছিলাম না? সো জিনিসটা এমন হবে যে সে কেন্দ্র বরাবর আসতেছিল বা কেন্দ্র থেকে আসতেছিল, কিন্তু কিন্তু আসে নাই। মূলত যেটা হয়েছে, এই বরাবর একটা আলোক রশ্মি যাচ্ছিল কেন্দ্র বরাবর, এবং সে প্রতিফলিত হয়ে দেখো সে কিন্তু এই বরাবরই চলে যাবে। অর্থাৎ আমার এই একটা বস্তু থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেল, সেটা
সেটা হচ্ছে প্রতিফলিত হবে ফোকাস বরাবর, এমন ভাবে প্রতিফলিত হবে যেন সে ফোকাস পয়েন্ট থেকে আসতেছিল। আরেকটা আলোক রশ্মি কেন্দ্র বরাবর আপতিত হবে এবং কি তাহলে প্রতিফলিত হবে কেন্দ্র বরাবর, এবং তুমি যদি এটাকে টাইনা এই পাশে নিয়ে আসো মনে হবে কি সে কেন্দ্র থেকে আসতেছে। এই দুইটা আলোক রশ্মি তো কোনোদিনই মিলিত হবে না, এদেরকে আমরা এই জন্য আসলে কি পেছনের দিকে বাড়াই দিয়েছি। পেছনের দিকে বাড়াই দিলে তারা মিলছে কোথায়, তারা মিলছে এই পয়েন্টটায়। সো এইটা আমার কি হবে, এটা আমার সে কাঙ্ক্ষিত বিম্বটা হবে। অর্থাৎ এক কথায় তুমি বুঝলা এটা যদি একটা উত্তল দর্পণ হয়, একটা আলোক রশ্মি একটা বস্তু তুমি নিলা, বস্তুটা তোমার এই বরাবর কি বলে আপতিত হয়ে প্রধান অক্ষ বরাবর আপতিত হয়ে এদিক দিয়ে প্রতিফলিত হইলো। এটারে তুমি যদি অ্যাকচুয়ালি পিছনের দিকে বাড়ায় দাও তাহলে তুমি যেটা পাবা সেটা ফোকাসটা পাবা। অন্য একটা আলোক রশ্মি তোমার এমনভাবে আপতিত হবে যেন সে ওই দিক দিয়ে আবার কি প্রতিফলিত হয়। অর্থাৎ সেটা তুমি যদি বাড়ায় দাও, তুমি যদি ওইটাকে অ্যাকচুয়ালি বাড়ায় দাও তাহলে তুমি দেখবা ওইটা অ্যাকচুয়ালি তোমার ছিল কেন্দ্রটা, ওটা তোমার কি ছিল কেন্দ্র। তারা এরকম কোন একটা জায়গায় মিলিত হবে, আর ওই মিলিত জায়গাটাকে তুমি কি বলবা, বিম্ব তৈরি হয়েছে। তাহলে বিম্বটা কিরকম তৈরি হয়েছে, বিম্বটা তৈরি হচ্ছে এই বস্তুর মতোই তো এই বস্তু, অর্থাৎ সোজা। এবং তারা কি অরিজিনালি মিলছে, অরিজিনালি তো তারা মিলে নাই। সো এটা কি অবাস্তব সোজা, এবং কি হয়েছে খর্বিত হয়েছে, ছোট হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম উত্তল দর্পণে অলওয়েজ আমরা পাচ্ছি কি অবাস্তব সোজা আর খর্বিত প্রতিবিম্ব, যেটা কিনা দর্পণের পেছনে গঠিত হয়। এই হলো উত্তল দর্পণের রশ্মিচিত্র। তাহলে আশা করি তোমরা এর মাধ্যমে সবগুলো রশ্মিচিত্র ভালোভাবে বুঝছো। উত্তল দর্পণের রশ্মিচিত্র আর অবতল দর্পণের যে 6টা রশ্মিচিত্র আছে, এইগুলো যদি তুমি ভালো মতো পারো তাহলে কিন্তু তোমার এই অধ্যায়ের 4 মার্ক একেবারে মোটামুটি শিওর। ঠিক আছে, কোনো রকমে তুমি যদি চিত্রটা আঁকতে পারো, এরপরে অল্প একটু লেখা আছে 3-4 লাইনের, লিখতে পারলেই কিন্তু তোমার 4 নাম্বার চলে আসবে।